আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি টিভি3 বাংলা চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। নাশিত রহমান আমন্ত্রণ জানাচ্ছি ল উইথ এন রহমান অনুষ্ঠানে। আমার সাথে আছেন আমার প্রিয় মেহমান, সুদীর্ঘ এক যুগের সাথী মিডিয়াতে সলিসিটর তাজ উদ্দিন শাহ সাহেব। তাজ ভাই, স্বাগত জানাচ্ছি ল উইথ এন রহমান অনুষ্ঠানে। সালাম নাসির ভাই ওয়ালাইকুম এবং আসসালাম। দর্শকদের ল উইথ রহমান ডে ওয়েলকাম। এবং আজকে আমরা কত সময় রান করব প্রোগ্রাম নাসির ভাই? তাজ ভাই, আপনার যতক্ষণ কল আসতেছে আপনি ফিল ফ্রি, আমরা রান করবো ইনশাআল্লাহ। আমি আমাদের যে যোগ্য দক্ষ কন্টেন্ট প্যানেল তাদের পারমিশন নিয়ে আমরা সময় প্রয়োজনে বাড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তো সবাইকে আমার ওই বিনয়ের সাথে অনুরোধ রইল যে আপনারা প্লিজ শর্ট করে আপনাদের প্রশ্নগুলা করিয়েন এবং আমাদেরকে ডিটেল বলার দরকার নাই। আমরা যদি বলি বুঝতে পারতেছি প্রশ্ন কি, প্রশ্নটা স্ট্রেট করে দিন আপনারা। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা গত পরশুদিন টিভি3 বাংলার ব্রেকিং নিউজ দেখেছেন যে হোম অফিস ছাড় দিয়েছে। 18,600 পাউন্ডের ইনকামের ক্ষেত্রে ছাড় দিয়েছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে, ছাড় দিয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আমরা ছোট করে ছাড়টা দেখে, ওই দিন হয়তোবা সবাই দেখতে পাননি, আমরা আবারও দেখিয়ে দিচ্ছি ছোট করে। আমরা আপডেটটা দেখে তার কাছে ব্যাখ্যা নিয়ে নেব। আমরা কি একটু চলে যেতে পারি সরকারি ফরমান? আমরা সরকারি ফরমানটা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের ইমিগ্রেশনের ব্যাপারে যে ফরমানটা দিয়েছে সরকার, সে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখেন, কোভিড-19 ভিসা এন্ড টেম্পোরারি রেসিডেন্স এখানে তারা দিয়েছেন। দেওয়ার পর আমরা দেখি যে এই 24 জানুয়ারি থেকে 31 জুলাই, এটা আপনারা জানেন, যারা টেম্পোরারি ভিসা আছেন পয়েন্ট বেজে ভিজিট ভিসা, তাদের জন্য একটা ছাড় দিয়েছে, অটোমেটিক ভিসা এক্সটেন্ডেড হয়ে যাবে। তারপর টায়ার 2, টায়ার 4, এন্টারপ্রেনার ইত্যাদি সবার কথা বলতে বলতে আছে। আমার প্রচুর কল, আমি অবশ্যই কল নেব, কিন্তু আমি যাচ্ছি এই বিশেষ আপডেটটা আপনাদের দেখিয়ে নিতে চাই। যারা 18,600 পাউন্ড পেয়েছেন তাদের জন্য কি হবে, নিচের দিকে আসতে হবে আবার, আরো নিচে। আচ্ছা, মিনিমাম অ্যাডিকুয়েট রিকোয়ারমেন্ট এখানে বলেছে যাদের 6 মাসের ইনকাম কমে গেছে কোভিড এর জন্য, যারা আপনারা ফার্লোতে আছেন, তাদের জন্য কি হবে দেখেন সরকার কি বলেছে, যে তোমরা যদি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারো, 18,600 দেখাতে না পারো, তাহলে তোমরা কি করবা। তোমরা সেই ক্ষেত্রে না, আমরা মনে হয় নিচে চলে এসেছি, ওটা কোন জায়গায়, আরেকটু নিচে না, আচ্ছা মিনিমাম রিকোয়ারমেন্টে চলে আসছি। সেই ক্ষেত্রে বলা হচ্ছে তোমাদের ফার্লোড থেকে যদি পাও 80% কে আমরা 100% ধরবো, এমপ্লয়মেন্টের 80% কে 100% ধরা হবে, সেলফ এমপ্লয়মেন্টের 80% কে 100% ধরা হবে, এবং যারা চাকরি চলে গেছে তাদের মার্চ পর্যন্ত 6 মাসের যদি বেতন থাকে, সেই ক্ষেত্রে অক্টোবর টু মার্চের বেতন নিয়ে তাদের যদি 18,600 পাউন্ড ফুলফিল হয়, তাহলে তার সেটা দিবে। এর আগে কিন্তু ইমিগ্রেশন মিনিস্টার এর বিপক্ষে বলেছিল, পার্লামেন্টে বলেছিল, এবং তাজ ভাই তাকে পেশাগত ভাবে প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে তিরস্কার করেছিল। তারকে বলেছিল যে তিনি আইন বোঝেন না, প্রধানমন্ত্রী আইন না বুঝতে পারেন। প্রধানমন্ত্রী তার প্রিয় ব্যক্তি, প্রধানমন্ত্রীকে তিনি এই তিরস্কার করেননি। হোম সেক্রেটারি, ইমিগ্রেশন সেক্রেটারি করেছে, আমি প্রধানমন্ত্রীকেও তিরস্কার করব, এটা তার দায়িত্ব আছে। তার সলিসিটর দোষ গুণ দুটোই তাজ ভাই যেমন নিতে হবে, তাজ ভাই এটা বোঝেন, সরকারটাও বুঝতে হবে, প্রধানমন্ত্রীও এখানে ব্যর্থ আমি মনে করি। কিন্তু আজ এই কত মাস পর এসে তারা বলেছে যারা ফার্লোতে আছেন, যারা সেলফ এমপ্লয়েড আছেন, এমপ্লয়মেন্টে আছেন, অথবা চাকরি চলে গিয়েছে, তারা আসতে পারবেন। কারো হয়তোবা কথা ছিল এপ্রিল বা মে মাসে পাওয়ার কথা, তারা পাননি, তার চাকরি চলে গেছে, তার জন্য কোনো ছাড় দেয়নি। তাজ ভাই যাচ্ছে। তাজ ভাই, এই আপডেটটা কিন্তু আপনি ব্রেকিং নিউজে একবার বলেছেন, তারপরে আমাদের হাজার হাজার দর্শক আছে, কলেও প্রচুর দর্শক আছে, তারপরে আপনি একটু ব্যাখ্যা করে দেন তাজ ভাই প্লিজ। নাসির ভাই, এই গাইডলাইন্সটা একটু টেকনিক্যাল নাসির ভাই, ইট ইজ নট স্ট্রেট ফরওয়ার্ড। এই 6 মাসের ক্লকটা কবে স্টার্ট হবে, ইট ইজ কোয়েশ্চেনেবল। তো আপনি অ্যাপ্লিকেশন যারা আপনারা করবেন, আপনারা ওই প্রপার ক্যালকুলেশনটা করতে হবে। এবং ফার্লোতে যারা আছেন, আপনাদের পে স্লিপস কিন্তু প্রডিউস করতে হবে যে আপনার এমপ্লয়ার এইচএমআরসি থেকে আপনার জন্য ফার্লো ক্লেম করছেন, কারণ ওই এভিডেন্সটা লাগবে। শুধু 6 মাসের ওইটা দিলে হবে না। এখন নাসির ভাই, প্রশ্ন হচ্ছে কি, অনেকে আপনি যেটা বলছেন যে মার্চের আগে 6 মাসের কাজ থাকতে হবে, কিন্তু রেমিডি এরা কোথায় পাবে যারা মনে করেন জানুয়ারি মাসে কাজ শুরু করছেন, মার্চে উনার ফার্লোতে চলে গেছেন। সো হোয়াট দিস পারসন সাপোজ টু ডু? আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা আসছে, যারা টেস্ট সেন্টারে খুলনায় এক্সাম দিতে পারতেছেন না, আপনারা এক্সামশন ক্লেম করতে পারবেন। এবং এইটা
বাংলাদেশেও প্রযোজ্য হবে, কারণ বাংলাদেশে আবার হয়তো উই আর হোপ মেবি উই আর হেডিং টুয়ার্ডস অ্যানাদার লকডাউন সিচুয়েশন ইন দ্য কান্ট্রি। নাসিব ভাই। তাজ ভাই স্পষ্ট বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামশন চাও, সেটা ফর্মটা আমি এখনো দেখিনি তাজ ভাই, আগামী সোমবার আপনার সঙ্গে দেখবো। তাজ ভাই এটার একটু ব্যাখ্যা দেন, স্পেসিফিক ডকুমেন্ট না থাকলে ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা দিলে তারা গ্রহণ করবে। তাজ ভাই এটা আমি ঠিক বুঝতেছি না, এটা আমার দর্শকদের জন্য আমার জন্য ব্যাখ্যা করেন যে 18,600 ক্ষেত্রে অনেক ম্যান্ডেটরি ডকুমেন্ট অনেকে দিতে পারবে না, তারা এক্সামশন চাইলে সরকার নিজস্ব ওয়েতে চেক করে দেখবে সত্য কথা কিনা, তারপর তারা ভিসা দিয়ে দেবে। এই জিনিসটা ব্যাখ্যা করেন তাজ ভাই। নাসিব ভাই, এক্সামশনের ব্যাপারটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওইটা আপনি কিন্তু এভিডেন্স প্রোভাইড করতে হবে, এবং আমি দর্শকদের যেটা বলতেছি বিটুইন মান্থ অফ এপ্রিল এন্ড মে আমার অফিস থেকে আমি কমপক্ষে 20টা এফএলআর এম এর এক্সটেনশন অ্যাপ্লিকেশন করছি যারা স্পাউস ভিসায় আসছে। তো আমার স্টাফেরা এসে আমাকে বলছে যে তাজ ভাই এটা কিভাবে সম্ভব। তো আমি অ্যাপ্লিকেশনে শুধু এইটাই বলে দিছি, ইভেন লং বিফোর দিস এক্সামশন এন্ড দ্য পলিসি গাইডেন্স কামিং, যে বলে দিছি যে সে পরীক্ষা দিতে পারবে না, টেস্ট সেন্টার সবগুলা বন্ধ, তার ভিসা এক্সপায়ার হয়ে যাবে। আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করে দিছি, অনেকের আবার অলরেডি নাসিদ ভাই বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য ডেটও চলে আসছে, কিন্তু দে ক্যানট স্টিল ফুলফিল দ্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, কারণ টেস্ট সেন্টার গুলা জাস্ট খোলা হইছে। আরেকটা প্রশ্ন এখানে আসতেছে নাসিদ ভাই, অনেকে চিন্তা ভাবনা করতেছেন এখানে বিয়ে করার জন্য, কিন্তু বিয়ের নোটিশ দিতে পারতেছেন না, হোম অফিসে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে 70 ডেজ স্ট্যান্ডার্ড ওয়েটিং টাইম। তো উনারা কি করবেন নাসিদ ভাই? এবং আই এম অ্যাডভাইজিং দিস ক্লায়েন্টস, if you are in a desperate situation, your visa is close to expiry, again আপনি অ্যাপ্লিকেশন করে দেন and explain the situation করে আপনারা সুইচ করে স্পাউস ভিসায় চলে যেতে পারেন। নাসিব ভাই, এইগুলার মধ্যে এক্সামশন থাকতে হবে, স্পেশাল কনসিডারেশন থাকতে হবে, এবং আপনি কেন ফুলফিল করতে পারতেছেন না, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি as a applicant to explain all the circumstances. নাসিদ ভাই, তাজ এখন ভাই মনে আমি করেন আরেকটা এক্সামশনে ছুটে আসবো, আমাদের শত শত কলার লাইনে তাজ ভাই, আমি 2-4টা কল নিচ্ছি, সরাসরি কল নেব, তারপর আমি আসবো আপনাদের সাথে আবারও এই আপডেটটাই। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন প্রিয় দর্শক? যে আমি ব্রিস্টল থেকে বলছি। ব্রিস্টল থেকে। আজকে এই ওয়েদার কেমন ছিল আপনার? যে আজকে মেঘও আছিল, রোদও আছিল, দুটা মিক্স। ধন্যবাদ। দর্শক আপনি কি আমাদের অনুষ্ঠানটা শেয়ার দিয়েছেন ফেসবুকে প্লিজ? না, আমি ফেসবুকে, আমি ইউটিউবে দেখি। আর তাহলে ইউটিউব থেকে শেয়ার দিয়ে দিন, অনুগ্রহ করে প্রশ্নটা করুন কাইন্ডলি। আচ্ছা আচ্ছা, আমার ফ্যামিলি দেশ, আমি মার্চের 20 তারিখ আমার অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে দেশ আগে যে অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট টাকা জমা দেওয়া গেছে, তারা আমার এগুলা জমা রাখছে না, হচ্ছে প্রায়োরিটি সার্ভিস বন্ধ, তখন পর্যন্ত খুলছে না। এর মাঝে আমার যে বাচ্চা আর ওয়াইফর টিবি টেস্টের ডেট এক্সপায়ার হয়ে যাব মাসের 20 তারিখ। আমি কি নয়া করে আবার টিবি টেস্ট করাইতে হইব? জি না, এটা করে বলা ভাইয়া, এটা কোনো স্পেসিফিক গাইডেন্স নাই, বাট আপনি কইলাও এটা বেশি পয়সা তো খরচ হইতো না, ইউ শুড ডু ইট। কিন্তু তো দেশ এটা তো কিছু হলতো প্রায় বন্ধ, বা দেশ যাওয়া, দেশতে এখনো শুনিয়া লোকজন ওই দিব সামনে। আমার জানা মতো টিবি টেস্টের ফ্যাসিলিটিসটা अवेलेबल আছে, যদি আপনি করতে চান এটা করতে পারবা, বাট যদি একান্ত যদি আপনি না চান তাইলে আপনারা যখন ইন্টারভিউ ডেট দেবো হইব সাবমিশন লাগি, যদি তারা যখন রিওপেন দে শুড ডু ইট ভেরি সুন, তখন আপনি এক্সপ্লেইন করলে হয়তো তারা দিতে পারবো। এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড উত্তর নাই, নিয়ম মতো এটা 6 মাসের উপরে হইলে এক্সপায়ার হয়ে যায়, বাট হয়তো তারা অ্যাকসেপ্ট করতে পারে। এবং আপনি যেটা আপনার ওয়াইফ যাইন যদি, বা আপনারা যারাই অ্যাপ্লিকেশন জমা দিবা, হিউজ ব্যাকলগ থাকবো, অনেক রাশ থাকবো ভিসা প্রসেসিং সেন্টারও, আপনারা প্লিজ রিসিট আনবা তারার কাছ থেকে যে আপনারা কিতা কিতা ডকুমেন্ট তারারে সাবমিট করা। অলরেডি আমরা কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে দেখি আর ভাই, তারা কিন্তু অনেকর
পাসপোর্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু তারা মিসিং করে সিলেট ভিসা প্রসেসিং সেন্টার। থ্যাংক ইউ। ধন্যবাদ তাজ ভাই। আমাদের দুটো এক্সামশন, আমি প্রচুর কল নেব। একটা দেখেন, একটা এক্সামশন হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের, আর একটা বলছে যদি ম্যান্ডেটরি ডকুমেন্ট দিতে না পারে, এক্সপ্লেনেশন দিলে হোম অফিস যদি মনে করে এক্সপ্লেনেশনটা যথার্থ সেক্ষেত্রে নিয়ে নেবে। যেমন টিভি টেস্টটা আমি দিতে পারছি না, অথবা সে বললো যে আমার 5 মাসের পে স্লিপ আছে, আমার আরেকটা পে স্লিপ আনতে পারছি না, এভিডেন্সিয়াল ফ্লেক্সিবিলিটি তারা নেবে, ব্যাখ্যা করতে হবে। তাজ ভাই এটা একটু আমাদের দর্শকের জন্য ব্যাখ্যা করে দেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বাইরেও আরেকটা এক্সামশন দিয়েছে হোম অফিস। নাশিদ ভাই আমি একটা জিনিস বলি, it is we going through a national emergency একটা সিচুয়েশন নাশিদ ভাই। তো এখানে অনেক কিছু মানুষ ফুলফিল করতে পারবে না এবং এইটার এক্সপ্লেনেশন দিলে দে উইল আন্ডারস্ট্যান্ড ইট। কিন্তু আজকে রিগ্রেটটা এটাই হচ্ছে কি এই অ্যানাউন্সমেন্ট গুলা অনেক লেটে আসতেছে, লাস্ট মিনিটে। কারণ মানুষ জানা দরকার যে নেক্সট 2 মাস 3 মাস ডাউন দ্য রোড ওয়্যার দে স্ট্যান্ড। এখন আমাদের ক্ষেত্রে যদি ধরি নাশিদ ভাই, আমাদেরকেও তো ডেডলাইন দেওয়া হয়। একটা ক্লায়েন্টের রিফিউজ করলে ইমিগ্রেশন হইলে 14 দিনের ভিতর আপিল করতে হবে। আমি যখন ফ্যামিলি কেস গুলা করি নাশিদ ভাই, এই যে টেলিফোন হিয়ারিং গুলা হয় ফ্যামিলি, প্রত্যেক দিন এগুলা করতেছি, একটা দুইটা করে প্রত্যেক দিন করতেছি। এখন যাদেরা ফ্যামিলি হিয়ারিং তো আরো বেশি কমপ্লিকেটেড, শুধু ডাইরেকশন এইটা করতে হবে, ওই রিপোর্ট করতে হবে, ওই রিপোর্ট করতে হবে, বুঝছেন? তো আমি লাস্ট উইকে এক সুয়ানসির একটা হিয়ারিং গেছিলাম। তো একজন সার্কিট জাজ, সিনিয়র জাজ, তো আমি বললাম যে ইওর অনার আপনি যে এইভাবে বলতেছেন, আমাদের দিকটা একটু আপনি কনসিডার করেন, আমরা কিভাবে এই ডাইরেকশন গুলা কমপ্লাই করব, কোর্টে ফাইলিং করব, এগুলা আমাদের জন্য প্র্যাকটিক্যালি পসিবল না। তো উনি বললেন যে কি চাও? আমি বললাম যে আমাদেরকে সময় দিতে হবে। আপনি যে তার স্ট্যান্ডার্ড ওয়েটিং টাইম 14 দিন, আপনি এই জায়গায় আমাকে দিতে হবে 28 দিন সময়। আই হ্যাভ আদার বিজনেস টু ডু। সো নাশিদ ভাই এইসব জিনিসগুলা আপনি যদি এক্সপ্লেন করেন, রেজ করেন, নো প্রবলেম। অনেকে প্যানিক করেন যে আপনাদের আপিলের ডেডলাইন চলে যাইতেছে। আপিলও কিন্তু রিসেন্টলি আমি অনেক আপিল কিন্তু নাশিদ ভাই আউট অফ টাইম ছাড়া হইছে উইথ এক্সপ্লেনেশন। কোর্ট কোনো ঝামেলা করে নাই, দে অ্যাকসেপ্টেড এভরিথিং। যে জায়গায় একটা পারমিশনের আপিল যদি আমরা করি আপার ট্রাইব্যুনালে, ওরা 5 মাস 6 মাস লাগাইয়া 1 বছর লাগাইয়া ডিসিশন দিতেছে। এখন আমরা যদি 1-2 দিন যদি আমাদের বা 1 সপ্তাহ যদি আমাদের কোনো ভ্যালিড রিজন থাকে, কেন আমাদেরকে দিবে না? অনেকে অ্যাসাইলুম সিকার আছেন নাশিদ ভাই। আমার তো 3টা ক্লায়েন্টের আমি রিসেন্টলি ফুল ইন্টারভিউ আমি ডিফার করছি অন দা বেসিস যে আমার ক্লায়েন্ট ইন্টারভিউতে আসলে ওর 5 দিন সময় থাকবে টু সাবমিট ফার্দার ডকুমেন্ট, কিন্তু সে বাংলাদেশ থেকে ডকুমেন্ট নিয়ে আসতে পারবে না বিকজ দ্য কান্ট্রি ইজ ইন লকডাউন। সে পারবে না, তুমি তার ইন্টারভিউটা আরো 3-4 মাস ডিফার করে দাও। দে এগ্রিড এন্ড দে ডিফার দ্য ইন্টারভিউ। ধন্যবাদ। কেন আমি এক্সাম্পল গুলা নিয়ে আসতেছি নাশিদ ভাই, সবকিছু বুঝানোর দরকার, এক্সপ্লেন করার দরকার, এবং দিস ইজ ওয়্যার আপনাদের when you need a legal expert to assist you to explain your circumstances. যেমন আমি অ্যাকাউন্টেন্ট সাহেবের কোনো কাজ আমি করতে পারবো না, আমি একজন অ্যাকাউন্টেন্ট সাহেবকে এমপ্লয় করব যে আমার এই হেল্প লাগবে। এখন আপনারা যদি হেল্প নেন না, আপনারা যদি বুঝার চেষ্টা করেন না, দেন I have to say you are the creator of your own problem, Nashit bhai. Absolutely, তাজ ভাই প্রচুর কল, আমি কিছু কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। রাশিদ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনার প্রশ্নটা করুন কাইন্ডলি। জি ভাইয়া, আমি আসলে একটা অ্যাসাইলাম রিফিউজ হয়ে গেছে ওই ফার্স্ট প্রশ্নটা করুন। এখন আমার আমার ফার্দার সাবমিশন আমি করার জন্য চেষ্টা করতেছি। এখন আমার ফার্দার বেটার ডকুমেন্টস আছে, কিছু ফেসবুকে থ্রেড, এরপরে বাংলাদেশে একটা কেস আছে আমার নামে, ডকুমেন্টস আছে, এবং আমার নতুন পার্টনার হয়েছে আর কি, আমার পার্টনার আছে দিকে। তো ওই জিনিসটা কি ফার্দার কিভাবে ফার্দার তাজ ভাইকে প্রশ্ন করে তাজ ভাই উত্তর দিচ্ছেন। তাজ ভাই উত্তর দিচ্ছেন। জি, আপনি যখন পার্টনার বলছেন, আপনার কি অ্যাসাইলুম কি কোন গ্রাউন্ডে ছিল? অরিজিনাল অ্যাসাইলুম বলেন। আমার জেন্ডার ইস্যু, আমার আগের আসলে কোনো পার্টনার ছিল না। আই আন্ডারস্ট্যান্ড দিস। তো আপনার যদি পার্টনার যদি তাকে পার্টনারের সাথে আপনি গুড এভিডেন্স দিতে হবে, কারণ তারা
ওইটা যেহেতু মনে করে না, কারণ আপনারা যদি আগে একবার ক্রেডিবিলিটি গ্রাউন্ডে রিফিউজ করে, তখন যদি আপনি নতুন এভিডেন্স নিয়ে আন, আপনি কি সার্কামস্টেন্সেস নিয়ে আসছেন। ফর এক্সাম্পল, আগে আপনার পার্টনার ছিল না, এখন আপনার পার্টনার হয়ে গেছে, তখন ওইটা কোর্ট বা হোম অফিস বলতে পারে যে টু ইমপ্রুভ ইওর সিচুয়েশন তুমি এইটা স্টেজ করছো, বা আপনি দেশে কেস আনছেন, আমি জানি না কোন ধরনের কেস, বা এই ধরনের সিচুয়েশনে ভাইয়া বাংলাদেশ থেকে যদি কেস আনেন, বা অনেকে আপনাদের মা বাবার কাছ থেকে অ্যাফিডেভিট এভিডেন্স নিয়ে আসেন যে আপনাকে ফ্যামিলি ডিসওন করছে, এগুলা কিন্তু সেলফ সার্ভিং এভিডেন্স, যার কারণে ইউ গট টু বি কেয়ারফুল হোয়াট এভিডেন্স ইউ আর গিভিং। এবং আপনাকে আমি বলতে পারি যে রিসেন্টলি এপ্রিল মাসে সেক্সুয়াল ওরিয়েন্টেশনের উপর বেস করে যারা অ্যাসাইলুম ক্লেম করেন, বাংলাদেশের একটা গুড কান্ট্রি রিপোর্ট আসছে, আপনি এই কান্ট্রি রিপোর্টটা কনসিডার করতে পারেন এবং দেখতে পারেন যে আপনার প্রিভিয়াস রিফিউজাল গুলাকে এই নিউ কান্ট্রি রিপোর্টটা কিভাবে অ্যাড্রেস করে। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটু টিভি3 বাংলার ফেসবুক পেজে চলে যাই। ফেসবুক পেজটা আপনারা দেখতে পারবেন। এখানে আমরা সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে এবং এটার আপনার লাইক করতে। অনুষ্ঠানে তাজ ভাই যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যগুলো যদি আমরা সবাইকে ছড়িয়ে দিতে পারি আমাদের জন্য সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি টিভি3 বাংলার ফেসবুক পেজ, যেখানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন 27,000 ফলোয়ার আছে, আমাদের প্রচুর ভিউ হয়। মাশাআল্লাহ, তাজ ভাইয়ের অনুষ্ঠানে একটা 20,000 22,000 করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আমরা খুশি হয়েছি। আরো বেশি লোকের কাছে গেলে এটা ভালো হবে। দুঃখজনক একটি জিনিস আপনাদের শেয়ার করছি, আপনারা নিচে দেখতে পারবেন যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে দেখতে পাচ্ছেন। তার সাথে আমি এই মার্চ মাসের শেষে এপ্রিল মাসের প্রথমে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম টিভি3 বাংলায়। উনি আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এটা রাজনৈতিক বিষয় না, একজন মানুষ মারা গিয়েছে, তার জন্য অবশ্যই আমরা দোয়া করব। বাংলাদেশের মানুষ, মুসলমান, সেই হিসেবে আমি দোয়া চাচ্ছি, এবং আমাদের সমবেদনা তার পরিবারের পক্ষ ছিল, এবং তার যে প্রাইভেট সেক্রেটারি, তিনিও আমাদের টিভি3 বাংলার যে কর্মকর্তা আছে তাদের খুব কাছের, একসঙ্গে তারা একসময় মিডিয়াতে ছিলেন, এখন তিনি আছেন ধর্ম প্রতিমন্ত্রী মরহুম সাহেবের সাথে। আমাদের কিছুটা নিচে নামলে আমরা পেয়ে যাব তার সাথে আমাদের সাক্ষাৎকারটা। আমরা এটা এখন N Rahmanটা দেখতে পাচ্ছেন লাইভে। নিচে গেলে এই সাক্ষাৎকারটা দেখতে পাচ্ছেন আপনারা, যে ধর্মমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎকারটা ছিল 2nd এপ্রিল ছিল হজ ক্যান্সেলেশনের উপরে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। তাজ ভাই, আপনি জানেন যে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব সম্মিলিত সামরিক হসপিটালে ইন্তেকাল করেছেন। তার কিছুক্ষণ আগে আবার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব ইন্তেকাল করেছেন। তাজ ভাই, আপনার ছোট করে বক্তব্য প্লিজ। নাসির ভাই, উনি তো লন্ডনে এসে গেল কিছুদিন আগে, জি নাসির ভাই। আনফরচুনেটলি উনার সাথে আমার একটা ডিনারের প্রোগ্রাম ছিল। ওই উনি যে আমাদের সিলেটের নামকরা খাজা ট্রাভেলস আছে, ওই খাজা সাহেবের খুব কাছের মানুষ, তো ওনাদের সাথে আমার প্রোগ্রাম ছিল। আনফরচুনেটলি আমি বার্মিংহাম অফিসে থাকার কারণে আই কুডেন্ট ক্যাচ আপ, বাট হি ইজ সাচ এ নাইস ম্যান। নাসির ভাই, কথা হয়েছিল ফোনে উনার সাথে জাস্ট রিসেন্টলি। আর আমাদের স্বাস্থ্যমন্ত্রীও তো মারা গেলেন নাসির ভাই। উনার কি কোভিড-19 ছিল নাসির? আমি পত্রিকা যেটা দেখেছি, উনি শ্বাসকষ্ট এবং কোভিড সংক্রান্ত বিষয়ে গিয়েছিলেন, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, যার ফলে আমরা তো তথ্যটা পাচ্ছি না। এবং মোহাম্মদ নাসিম সাহেবের কোভিড ভালো হয়ে গেছে এমন একটা সার্টিফিকেট নিয়েছিল। মোহাম্মদ নাসিম সাহেবের ছেলে একই স্কুলে পড়তেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, তার ছেলের বউ পড়তো, তার ছেলের শ্বশুর ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ফুলার রোডের তার ছেলের বউ যে হিসেবে আমি পারিবারিক ভাবে তানভীর জয় বা তার স্ত্রীর সাথে পরিচয় আছে নাসিম সাহেবের ছেলে। আর আমি এখনো শিওর না তাজ ভাই যে ধর্মমন্ত্রী করোনায় আক্রান্ত হচ্ছে কিনা, এটা আমার পরিপূর্ণ নিউজটা এখনো পাইনি। কি করবো, নাসিম সাহেব কিন্তু একটা জিনিস ছিল যে রিসেন্টলি মিডিয়াতে অনেক কমেন্ট করতেন, হি ওয়াজ ভেরি ফুল এন্ড ফ্র্যাঙ্ক অ্যাজ অপোজ টু কিপিং সামথিং বিহাইন্ড হিজ হেড, ওইটা উনার একটা
কোয়ালিটি ছিল, আমি খুব লাইক করতাম ওই জিনিসটা। জি প্রিয় দর্শক, আপনারা যদি শেয়ার দিয়ে তাজ ভাই আমার যে অনুষ্ঠানটা দেন তাহলে কিন্তু আপনাদের উপকার হবে। আমরা চাচ্ছি যে যত বেশি সর্বাধিক শেয়ার হোক, সেটা আমাদের জন্য সুবিধা। আমি কলে যাচ্ছি, আমি ছোট করে প্রত্যেকে জিজ্ঞেস করবো যে কল করেছেন যে তিনি শেয়ার করছেন, কারণ ছোট করে উত্তর দিয়ে যদি আপনার প্রশ্ন চলে যায় আমাদের জন্য সুবিধা হবে। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। রহমান ভাইয়া ভালো আছেন? জি ভালো। ভাইয়া আমি একটা ব্যাপার, আপনি কি শেয়ার করেছেন ভাই অনুষ্ঠানটা? আমি শেয়ার এর আগেই করেছি, আজকে না। তো কাইন্ড প্রশ্নটা করুন, সরাসরি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমি অ্যাজ এ স্টেটলেস পার্সন, মানে স্টেটলেস পার্সন হিসেবে আমি স্টে পেয়েছি এখানে। 30 মাসের ভিসা পেয়েছিলাম 16 সালে। তো আমার 30 মাসের ভিসা ইয়ে হয়ে গেছে 3rd of February 2019। তো আমি 2019 জানুয়ারিতে আমি অ্যাপ্লাই করেছি রিনিউ করার জন্য, আমার বায়োমেট্রিক কার্ড রিনিউ করার জন্য। তো আজ পর্যন্ত 1 বছর 1.5 বছর মতো হয়ে গেছে, কোনো আনসার পাইনি। আমি আসলে কি করতে পারি? বা আপনার আইনজীবী আছে? আপনার কি আইনজীবী আছে? এই মুহূর্তে নেই তাজ ভাই, ওনার আইনজীবী নেই। 1 বছরের বেশি 2019 ফেব্রুয়ারি থেকে 2020 জুন পর্যন্ত স্টেটলেস অ্যাপ্লিকেশন রিনিউয়াল পেন্ডিং। উনি চেস লেটার কোথায় দেবে তাজ ভাই? আশিফ ভাই, আমি উনাকে একটা প্রশ্ন করি এর আগে। ভাইয়া প্লিজ, আপনার যে রেসিডেন্স কার্ড দেওয়া হয়েছিল ওখানে কি স্টেটলেস লেখা ছিল? জি জি। এবং আমি 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 আমাকে হোম অফিস যে কাগজ দিয়েছে, যে হোম অফিস রুলস 405 এবং 410 রুলস এর মাধ্যমে আমাকে দেওয়া হয়েছে। আপনি কোন ফর্ম ইউজ করে অ্যাপ্লিকেশন করছেন ওইটা রিনিউ করার জন্য? এটা আমি করেছিলাম FLR S ফর সিয়েরা, FLR S। আচ্ছা, আপনি ওইটা হোম অফিসে চেস লেটার দিতে হবে, ওইটা আনরিজনেবল সময় লাগতেছে। এবং আপনাকে আমি একটা এডিশনাল প্রশ্ন করি, আপনি যদি স্টেটলেস যদি হোম অফিসে আপনাকে স্বীকার করে, তাইলে তো আপনি একসাথে 5 বছরের হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন বা রেফিউজি স্টে পাওয়ার কথা। আপনি 30 মাসের ভিসায় কিভাবে গেলেন? না, আমি আসলে সেটা জানি না, বাট ওরা আমাকে স্টেটলেস হিসাবে আমাকে ওরা দিয়েছিল, গ্রান্ট করছিল আমাকে 30 মাসের ভিসা। আমি তো বলতেছি যে the fact that you were recognized, you were a stateless person, এটা তো আপনি 30 মাসের ভিসা পাওয়ার কথা না, আপনি একসাথে 5 বছরের ভিসা পাইতেন। তো এটা আপনার ম্যাটার, কিন্তু সামথিং সামওয়্যার রং আপনার অ্যাপ্লিকেশনে আছে। এই জন্য এটা আজকে 14-15 মাস চলতেছে, কোনো কিছু পাইতেছেন না। আপনি একজন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের সাথে আপনার সব ডকুমেন্ট, অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আপনি দেখা করেন, এবং ইফ ইউ আর মাই ক্লায়েন্ট, তাইলে আমি ডেফিনেটলি এটা হোম অফিসের সাথে কোয়ারি রান করব যে আমাকে যদি, আমার ক্লায়েন্টকে যদি স্টেটলেস রেকগনাইজ করো, তাইলে তো আমার ক্লায়েন্ট 30 মাসের ভিসা পাওয়ার কথা না। তো এটা আপনি একটু চেস আপ করে দেখেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনার ব্রাউজারের সাউন্ডটা কমিয়ে টেলিফোনে কথা বলুন অনুগ্রহ করে। প্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা করুন। আমি আহমেদ বলছি। ভালো আছেন ভাইয়া? আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রেখেছেন। প্রশ্নটা করুন। ভাইয়া, আমার প্রশ্ন হলো, আমার ওয়াইফকে আমি দেশ থেকে আনতাম চাইলাম, বাট ইংলিশ টেস্ট আছে সবগুলা রেডি, বাট মেডিকেল করানো হয়েছে না। মেডিকেল ছাড়া এই দেশকে আমি অনলাইন আমি অ্যাপ্লিকেশন করতাম পারবো? আমরা দেখিয়েছি, আপনি অ্যাপ্লিকেশন করে দিবেন। আপনি এই গত 3 দিন আগে যে আপডেটটা এসেছে যে ম্যান্ডেটরি ডকুমেন্ট দিতে না পারলে ব্যাখ্যা করেন, অ্যাপ্লিকেশন প্রসেস থাকা অবস্থায় তারা দেখতে পারে। তাজ ভাইয়ের কাছে যাচ্ছে, তাজ ভাই আবারও বলবেন। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে দেন এজ নাশিদ ভাই সেইড, এবং আপনি ডেট ইমিডিয়েটলি পাবেন না, এবং এর ভিতরে হয়তো আপনি ওই ওয়াইফের মেডিকেল করাইতে পারবেন। আর মেডিকেল না পারলে ওইটা এক্সপ্লেনেশন দিয়ে আপনি হয়তো অ্যাপ্লিকেশন জমা দিতে পারেন। প্রিয় দর্শক,
তাজ ভাই লাস্ট কলারের উত্তরে বলেছিল 5 বছরের স্টেটলেস লিভ দেওয়া হবে। আমি গাইডেন্স দেখিয়ে দিচ্ছি 5 ইয়ার্স স্টেটলেস লিভ, প্যারাগ্রাফ গুলো সহ এখানে বলে দিয়ে আছে। তাজ ভাই যথার্থ বলেছিলেন। আমাদের ছোট ছোট ভুলের জন্য জীবন অনেক সময় বিপন্ন হয়, হয়তো হোম অফিস বুঝতে পারছে না তাকে কেন ভিসা দিয়েছে, কি ভুল করেছে। হোম অফিস কিন্তু এই ভুলগুলো করে। তাজ ভাই আমি ধরে নিলাম তার ক্ষেত্রে ভুল করেছে হোম অফিস, সে এই ভুলটার জবাব কিন্তু 2.5 বছর আগে বা 3 বছর আগে দেয়নি যখন ভিসা পেয়েছিল। এখন যদি তিনি বুঝতে পারেন, আপনার পরামর্শ পেয়ে থাকেন তার ভুল হয়েছে, তার দায়িত্ব কি তাজ ভাই? ওইটা উনাকে যদি স্টেটলেস স্বীকার করে নাশিদ ভাই, তাইলে তো উনি হোম অফিসের সাথে রিভিজিট করতে হবে। উনার যদি তখন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ তাকে বলতে হবে যে উনি জিনিসটা বুঝেন নাই, এবং উনি ফাইট করে উনার ওই যে এনটাইটেলমেন্ট আছে ওইটা উনি আনতে হবে। ধন্যবাদ, তাজ ভাই সুন্দর করে বলে দিয়েছে। যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি অনুষ্ঠানটা শেয়ার দিয়েছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কি আমাদের অনুষ্ঠানটা শেয়ার করেছেন ফেসবুকে ভাইয়া? হ্যাঁ, শেয়ার করে দেওয়া হয়েছে। তো কাইন্ড অফ ইউ, প্রশ্নটা করুন কাইন্ডলি, প্রশ্নটা করুন। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হচ্ছে ওই আমার অ্যাসাইলাম ইন্টারভিউ ছিল আর কি, ওই মার্চে দিচ্ছি আমি, মার্চের দ্বিতীয় সপ্তাহে 10 তারিখে, ঠিক আছে? জি তো বলেন। এখন পর্যন্ত মনে করেন যে প্রায় 3 মাস হয়ে গেছে আর কি, আমার তো কিছু জানাই নাই। এটা ম্যাক্সিমাম কতদিন টাইম লাগতে পারে? বা ভাইয়া 1 বছর লাগতে পারে, কোভিড এর জন্য সারা পৃথিবী বন্ধ। আপনার 3 মাস তো 6 মাস তো নর্মাল ওয়েটিং টাইম। আপনারা যদি এত অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু পৃথিবী চলবে না, জীবনও চলবে না। আজ পৃথিবীর সব বিমান বন্ধ। সুতরাং আপনার মতো যারা অ্যাপ্লিকেশন করেছেন, যাদের কল, তাজ ভাইয়ের কাছে প্রশ্ন কতদিন সময় লাগবে, 1টা বছর ধরে রাখেন, এর মধ্যে পেয়ে গেলে আল্লাহর শুকরিয়া, দেরি হলেও কিন্তু কিছু করার নেই। তাজ ভাই একটা প্রশ্নের উত্তর দেন, এই প্রশ্নটা আমি উত্তর দেবো না, কতদিন সময় লাগবে তাজ ভাই একটু বুঝিয়ে বলেন প্লিজ। ভাইয়া ওই লকডাউনের আগেই কিন্তু অ্যাসাইলুমের কিন্তু ব্যাকলগ গুলা বেড়ে গেছিল, অনেক ব্যাকলগ ছিল, এবং এখন তো আরো খারাপ অবস্থা। তো একটু পেশেন্টলি আপনি ওয়েট করেন, এবং যদি আপনার ডকুমেন্ট সাবমিট করেন, কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড থাকে, ডেফিনেটলি এটা সময় লাগবে। আপনি কাজের পারমিশন না থাকলে 1 বছর হয়ে গেলে কাজের পারমিশন নিয়ে আসেন, এবং 3 মাস কিন্তু রিজনেবল কোনো টাইম লাপস হয় নাই। তো আমি 7 মাস ওয়েট করে দেন আপনি হয়তো অফিসে একটা রিমাইন্ডার দিতে পারেন। থ্যাংক ইউ। আমাদের প্রচুর প্রচুর কলার লাইনে, আমি অতি দ্রুত প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। তাজ ভাই আপনি যদি দ্রুত উত্তর দিয়ে দেন আমরা বেশি কল নিতে পারবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি কি অনুষ্ঠানটা শেয়ার করেছেন ভাইয়া? জি, আমি মাত্র শেয়ার করছি। তো কাইন্ড অফ ইউ, প্রশ্নটা করুন কাইন্ডলি। জি, আমি একটা জিনিস প্রথমে আপনাদের থ্যাংক ইউ জানাই যে আপনারা আসলে, আপনি আর সাইম ভাই, নাশিদ ভাই, আপনি আর সাইম ভাই যেগুলা করতেছেন মাশাআল্লাহ ভেরি গুড করতেছেন, বুঝছেন না? আর তাজ ভাইকে ধন্যবাদ জানাই। আমরা আসলে যে অবস্থার মধ্যে আছি এই দেশে, আর যে হেল্প গুলা পাচ্ছি আপনাদের মধ্যে থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, প্রশ্নটা করুন, তাজ ভাই উত্তর দিবেন। আমার কোয়েকশনটা ছিল অ্যাকচুয়ালি, আমি আগেও কয়েকদিন আগে ফোন দিয়েছিলাম তাজ ভাইয়ের কাছে। তো আমি 2 বছর আগে বিয়ে করছিলাম, আর প্রায় 1.5 বছরের মতো আমি এই 18,600 মতো আমি ট্যাক্স দেখাইছিলাম। লাস্ট এপ্রিল থেকে আমি এটা আর পারতেছি না, 18,600 হচ্ছে না, অ্যাবাউট 15,000 হচ্ছে এখন। তো এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আমার 10 বছরের রুটে আপনার ওয়াইফকে ভিসা দিবে? 10 বছরের রুটে ভিসা পাবে আপনার ওয়াইফ। তাহলে কি 18,600 দেখাতে হবে? আপনার আইন হচ্ছে 5 বছর দেখানোর দরকার। সরকার চাইলে আপনার 5 বছর ইনকাম নেই এজন্য রিফিউজ করতে পারে, কিন্তু আপনার যদি নেক্সট এক্সটেনশনের সময় 6 মাস থাকে, 6 মাসের কাগজ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, সেটা সরকারের বিষয়। তাজ ভাইয়ের কাছে এই বিষয়টা যাচ্ছে। তাজ ভাই, ওনার 18,600 পাউন্ড নেই, ওনার 15,000 ইনকাম, উনি 5 বছরটা চাচ্ছে, উনি 5 বছর কিভাবে পাবেন তাজ ভাই? না, ওইটা তো আইনের ব্যাপার ভাইয়া, ওইটা হবে না। যদি কোভিড এর কারণে যদি আপনার ইনকাম নিচে নেমে আসে, ওইটা অন্য কথা। এবং নাশিদ ভাই তো বলে দিছে ওইটা 10 বছরের রুটে ভিসা পাবেন, কিন্তু ওইটাও তো গ্যারান্টিড না নাশিদ ভাই। যদি উনার ছেলে মেয়ে না থাকে, অনেককে কিন্তু রিফিউজ করে দেয়। 15,600 ফুলফিল না করলে অনেককে রিফিউজ করে। এমনও এক্সাম্পল আছে, আপিলের রাইটটা পর্যন্ত দেয় না, সার্টিফাইড করে দেয়। তুমি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছো না,
So you need to go back to your country of origin. যখন তোমার স্পন্সরের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, তুমি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে চলে আসো, এবং তোমাকে কোনো এক্সেপশনাল গ্রাউন্ডে আমরা কনসিডার করব না, কারণ তোমার কোনো ছেলেমেয়েও নাই। আমরা একটি কল নিয়ে তারপর একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আমি এই কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনুষ্ঠানটি কি আপনি শেয়ার করেছেন ভাইয়া? জি ভাইয়া করেছি। সো কাইন্ড অফ ইউ, প্রশ্নটা করুন। ভাই আমার প্রশ্ন হলো, আমার ছোট ভাই এখানে ফ্যামিলি লিভ টু রিমেইন পাইছিল 30 মাসের। জি। বা সাডেনলি ওর ফ্যামিলিতে ইভেন কোভিড-19 এর প্রবলেমের কারণে বা ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। হইয়া এখন এই যে একটা হাদারি নারী নামে একটা সংস্থার মাধ্যমে অ্যাপ্লিকেশন কইরা 3 মাসের লেগে ওরে দিছে, স্টে দিছে, ভিসা দিয়েছে। জি, ইনিশিয়াল 3 মাসের ভিসা পেয়েছে। বলছে ও সবকিছু অ্যাক্সেস করতে পারবো এই পাবলিক ফান্ড এইগুলা। জি। তো এখন এই 3 মাসের মধ্যে কতদিনের মধ্যে ওর সব কাগজপত্র অ্যারেঞ্জ করে দিতে পারে? এটা 3 মাস ভিসা শেষ হওয়ার লাস্ট 28 দিনের মধ্যে ওনার ডিবিতে অ্যাপ্লাই করতে হবে। তাজ ভাই বলে দিচ্ছেন তার লাস্ট 28 দিনে। তাজ ভাই প্লিজ, কি কি ডকুমেন্ট লাগবে? উনি সব বেনিফিট পাচ্ছেন তাজ ভাই। ডকুমেন্ট ভাইয়া, এটা হচ্ছে কি ইমিগ্রেশন রুলের যে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশনে 4টা রিকোয়ারমেন্ট আছে ডকুমেন্টের। ওই যে কোনো 4টার মধ্যে একটাই দিলে হবে। মনে করেন একজনের ক্রিমিনাল কনভিকশন, নন মলেস্টেশন অর্ডার, কৌশন বা মেডিকেল রিপোর্ট। এরপরেও এই রুলটা হওয়ার পরে একটা কেস আসে আপার কোর্টের, জেএল নামে একটা কেস আছে। জেএল এটা ডেপুটি প্রেসিডেন্ট অফ দ্য ট্রাইব্যুনাল উনি ডিসাইড করছেন, একটা পুরনো কেস। ওখানে বলা হয়েছে যে অনেকে ইভেন দো দ্য রুল স্টিপুলেট দ্যাট আপনার 4টার মধ্যে একটা ডকুমেন্ট দিতে হবে, ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, অনেকে এই ডকুমেন্টটা দিতে পারবে না। তো কোর্টের বা দায়িত্ব আছে বা ইমিগ্রেশন অফিসারের দায়িত্ব হচ্ছে টু লুক ইনটু অল দ্য সার্কামস্টেন্সেস অফ দ্য কেস। সো আপনি যদি ডকুমেন্ট না দিতে পারেন, স্টিল আপনি সিচুয়েশন এক্সপ্লেন করেন। ফর এক্সাম্পল, আপনি ফ্রেন্ড বন্ধুর কাছ থেকে সাপোর্টিং লেটার দিতে পারেন, নেইবারের কাছ থেকে দিতে পারেন, অলসো এনি আদার এভিডেন্স টু শো দ্যাট দ্য এভিডেন্স অফ ডোমেস্টিক ভায়োলেন্স। ভাই, তো অ্যাপ্লিকেশন 3 মাসের ভিসা পাইছেন নাসিব ভাই, এটা জাস্ট একটা টেম্পোরারি মেজার। অনেকে মনে করে এটা পাইলে আমি মোটামুটি পেয়ে গেছি। At all, it is for the social service, women refuge and other charitable organization যারা আপনাকে লুক আফটার করবে, তারা যদি একটু পাবলিক ফান্ড ক্লেম করতে পারে। কিন্তু সাবস্টান্টিভ অ্যাপ্লিকেশন আপনি যখনই রেডি, 3 মাসের এক্সপায়ারের ওয়েট নাই, আপনি করে নিতে পারেন। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের যারা অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের কিন্তু ওভারস্টেয়ার রুলটাও অ্যাপ্লাই করে না। অ্যাডভাইস হচ্ছে উইদিন দ্য ভিসা টাইমের ভিতর করেন। যদি কোনো কারণে ওভারস্টেও করে যান, কোনো অসুবিধা নাই, এক্সপ্লেনেশন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। জাস্ট ওয়ার্ড অফ ওয়ার্নিংটা হচ্ছে কি, ডোমেস্টিক ভায়োলেন্সের প্রচুর কেস হোম অফিস রিসিভ করে এবং অনেকগুলা কিন্তু মানে জেনুইন কেস থাকে না। এই জন্য হোম অফিস এগুলা খুব কেয়ারফুলি কনসিডার করে। সো আপনি একটু কেয়ারফুলি আপনাদের এভিডেন্স গুলা গ্যাদার করবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, টিভি3 বাংলায় লয়েতে নির্মাণ অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। সবাই যদি টিভি3 বাংলার পেজটাকে সাবস্ক্রাইব করেন এবং অনুষ্ঠান শেয়ার করে দেন, তাহলে প্রচুর লোক আমাদের এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাজ ভাই মধ্যরাতে এসে আপনাদের জন্য অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যে পরামর্শ দিচ্ছেন সবাই দেখতে পারবেন। যাচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমি 4টি ডকুমেন্ট বারবার দেখেছিলাম কিছুক্ষণ আগে। এসএলএম এর ব্যাপারে নতুন 4টি ডকুমেন্ট এসেছেন। তাজ ভাই 4-5 মিনিট নিয়ে এই ডকুমেন্টগুলো ব্যাখ্যা করবেন বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকবেন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল,
আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাশিদ রহমান আবারও স্বাগত জানাচ্ছি লয়ত এন রহমান অনুষ্ঠানে। তাজ ভাইকে দেখতে পাচ্ছেন লয়ত এন রহমান অনুষ্ঠান থেকে 2009 থেকে 2020 আমাদের 11 বছর শেষ হয়ে 12 বছরে পদার্পণ করতে যাচ্ছে লয়ত এন রহমান অনুষ্ঠানের। এর মধ্যে আমাদের অভিজ্ঞতা, বয়স এবং সবকিছু বেড়েছে। আমরা চড়াই উতরাই দেখতে পেয়েছি উত্থান পতন। আমাদের চোখের সামনে থেকে প্রচুর প্রধানমন্ত্রী চলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, ইমিগ্রেশন মিনিস্টার। প্রচুর লোকের ইনডিফারেন্টলি প্রিলিমিনারি হয়েছে, ব্রিটিশ পাসপোর্ট পেয়েছেন, অনেকে জেলে গিয়েছেন, প্রতারণা করেছেন। লক্ষ লক্ষ ছেলের আমরা যখন শুরু করি তখন কলেজটার নাম কি ছিল তাজ ভাই? সিসিএল, কেমব্রিজ কলেজ অফ লার্নিং এর আমরা কেলেঙ্কারি দেখেছি। পরে আমরা একটা সিটিএন গিল্ডের বাংলাদেশের কেলেঙ্কারি দেখেছি, তারপর টোয়েকের কেলেঙ্কারি দেখেছি, লাইফ ইন দ্য ইউকে কেলেঙ্কারি দেখেছি, হাজারো লক্ষ কেলেঙ্কারি দেখেছি। আমরা ভিন্ডালে ভিসার নামে তস্কররা, প্রতারকরা টাকা কামিয়ে নিচ্ছে। আজকে দেখতে পাচ্ছি কি বলে নাকি কোভিড ভিসা দিচ্ছে। আজকে প্রতারকরা কোভিড ভিসার নামে টাকা নিচ্ছে। আপনারা টাকা দেবেন না, এটা আপনারা নিজেরা নিজের প্রোগ্রাম ক্রিয়েট করেন, নিজের পায়ে কুড়াল দিয়ে নিজে আত্মহত্যা করেন। কেন প্রতারকের কাছে যাবেন না? তার শাহ নাশিদ রহমান যদি বলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ব্রিটিশ পাসপোর্ট দিব, নাশিদ রহমান তার শাহকে বিশ্বাস করবেন না। আমি আমার নাম নিয়ে তাজ ভাইয়ের নামে বলছি, আমার এই ওয়ার্নিং দেওয়াটা ঠিক কিনা? তাজ ভাই আপনি অপমানিত বোধ করছেন কিনা? কেন একজন সচেতন হবে? আপনার ওয়ার্নিং তাজ ভাই। নাসিব ভাই, আপনার মনে আছে আমরা যখন এনটিভিতে প্রোগ্রাম করতাম লয়ত এন রহমান, তখন ওই যে কলেজগুলার কথা মনে আছে? মনে আছে রাজ ভাই, মনে আছে। একটা ফোন আসছিল, মনে আছে? আজকে আপডেটটা দিস না। আমাকে এবং নাশিদ ভাইকে টাকা অফার করা হয়েছিল যে আমরা যেন মাসখানিক কোন স্টুডেন্টের ব্যাপারে কোনো আপডেট না দেই। হোম অফিস যে প্রাইভেট কলেজগুলো বন্ধ করে দিতেছে, লাইসেন্স রিভোক করতেছে। Yes. So that was the situation, and I recall we were about to start the program 12:30, and someone made a phone call to Nashit bhai and said, if you don't raise this subject today, I will look after you. So Nashit bhai, this is a community based program. এখানে আমাদের কোনো কমার্শিয়াল কোনো গেইন নাই, এবং আমরা যেটাই হইতেছে সমাজে এটাই আমরা চেষ্টা করব হাইলাইট করার জন্য। এবং অনেকের এটা ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। নাশিদ ভাই, দিস ইজ দা রিয়ালিটি। সো আমরা যেমন পজিটিভ ফিডব্যাক নিব, আপনারা আমাদেরকে রেকমেন্ডেশন করবেন, গাইডেন্স দিবেন যে আমরা কিভাবে প্রোগ্রামটাকে ইমপ্রুভ করতে পারি। এবং এই প্রোগ্রামের বাউন্ডারি নট ইন ইউনাইটেড কিংডম, ইট ইজ ইউরোপ, বাংলাদেশ, মিডল ইস্ট, আমেরিকা, এখানে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের প্রোগ্রামগুলোর কিন্তু প্রোগ্রামের ফলোয়ার আছেন, বিকজ উই ডু গেট দিস সর্ট অফ ফিডব্যাক। এবং সবচেয়ে ভালো ফিডব্যাক যেটা আমরা পাই যেটা হচ্ছে নাসিব ভাই, যে আপডেট গুলা, this is a kind of news for many people. There are so many issues we bring up in this program. এবং সেকেন্ডলি যেটা হচ্ছে কি নাসিব ভাই, যে শুধু বাঙালিরা এই প্রোগ্রাম দেন, অনেকে আউটসাইড বাংলাদেশি কমিউনিটি পিপল ওয়াচ ইট and we get feedback, why don't you do this program in English? And I simply reply that এটা আমরা সম্ভব না, বিকজ এটা আমাদের কমিউনিটির মানুষ থেকে, আমাদের কমিউনিটি বেসড প্রোগ্রাম, সো উই হ্যাভ টু স্পিক ইন বেঙ্গলি। অনেক সময় আপনারা নোটিস করছেন যে অনেক কলার কিন্তু ইংরেজিতে কল করেন, আমি কিন্তু বাংলায় উত্তর দেই। কারণ আমার কথা হচ্ছে নাসিদ ভাই, আমার অডিয়েন্স কারা, উনারা কোন ভাষা বুঝে, প্লেন একটা ল্যাঙ্গুয়েজে উনাদের বুঝাইতে হবে। যেমন আমরা সলিসিটাররা যখন একটা চিঠি ড্রাফটিং করি নাসিদ ভাই, আমি চিন্তা করতে হবে যে আমি কার কাছে চিঠিটা লিখতেছি। আমার ক্লায়েন্ট যদি একজন রেস্টুরেন্ট ওয়ার্কার হন, তাইলে উনি যে ভাষায় বুঝবে, সিম্পল একটা ইংরেজিতে উনার কাছে চিঠি লিখবো। whereas if I write my letter if my client is an accountant or doctor, উনাকে কিন্তু আমি অন্য ভাষায় চিঠি লিখবো। So people do need to understand নাসিব ভাই, এখানে আপনি
posh way আর flashy language use করে, there is no point there. অ্যাবসলিউটলি। প্রিয় দর্শক, তাজ ভাই বলেছিল অনুষ্ঠান কখন শেষ হবে, আমার কন্ট্রোল রুম থেকে আমাকে বলা হচ্ছে অনুষ্ঠানের মেয়াদটা বাড়িয়ে দেওয়া আছে, কলেবরটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, 10 মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। আমরা ইনশাআল্লাহ 12টা পর্যন্ত অনুষ্ঠান করব, আমাদের এখনো 40 মিনিটের বেশি সময় আছে। তাজ ভাই, আমি প্রচুর করার কিছু কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনুষ্ঠানটাকে শেয়ার করেছেন ভাইয়া? জি ভাইয়া। সো কাইন্ড অফ ইউ, প্রশ্নটা করুন কাইন্ডলি। আমার একটা কোশ্চেন আছে। আমরা একটা ফ্রেন্ড, সে ইলিগাল ছিল এই দেশে, অনেকদিন ইলিগাল থাকার পরে সে অ্যাসাইলাম পাইছে। তো এখন ঘটনা হচ্ছে যে সে তো ইলিগাল ছিল, এখন সে কি তার 5 ইয়ার্স পূর্ণ হওয়ার পরে ন্যাচারালাইজেশন পাবে নাকি 10 ইয়ার্স কাউন্টে ন্যাচারাল? অবশ্যই 10 ইয়ার্স দিতে হবে, অবশ্যই 10 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কলে, আমি অতি দ্রুত কিছু কল নিয়ে নিতে যাচ্ছি। আমি যদি এরকম সহজ প্রশ্নের উত্তর আমি বা তাজ ভাই দিয়ে দেবো, আমরা আলোচনা করবো না বিস্তারিত। আমি যাচ্ছি কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, প্রশ্নটা করুন কাইন্ডলি। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার স্পাউস ভিসার জন্য আমার ওয়াইফের জন্য আর কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চাইছিলাম। তো বিএসএফটা তো এখন বন্ধ। জি। তো কবে নাগাদ অ্যাপ্লিকেশনটা আমি করতে পারবো বাংলাদেশে? ভিএফএস এর দুটো দিয়েছে, একটা হোম অফিসের ওয়েবসাইটে আপনি পাবেন যে তুমি তোমার কান্ট্রি স্পেসিফিক ইনফরমেশন দেখো। আজকে হন্ডুরাস, বুরুন্ডি, হনুলুলু, আমেরিকার 4টা সেকশন, আর বাংলাদেশে কবে খুলবে আমি জানি না। এবং বাংলাদেশের যেটা খুলবে সেটা আপনার ভিএফএস অথবা টিএলএস দুটো আছে, আপনার ভিএফএস বাংলাদেশ ওয়েবসাইটটা দেখতে হবে। 1 2 নম্বর, আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো, তাজ ভাই ব্যাখ্যা করবেন। আগে যদি ভিএফএস একদিনে 100 লোকের হাতের ছাপ নিতে পারতো, এখন নিতে পারবে 25 জন, কারণ প্রত্যেককে হাতের ছাপ দেওয়ার পর ওটা মুছতে হবে, ওটাকে ডিসইনফেক্ট করতে হবে, লাইনে দূরে দাঁড়া করাতে হবে। আজকে একসঙ্গে 10 জন ঢোকাতো, 3 জন ঢোকাবে। সুতরাং এটা দীর্ঘায়িত হবে, আমাদের এই ওয়েটটা অবশ্যই করতে হবে। তাজ ভাই মতামত প্লিজ। ভাইয়া, আপনি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করে দেন এবং ওইটা ওরা রিসিভ করতেছে, পেমেন্টও নিতেছে অ্যাপ্লিকেশনের, এবং আমি মনে করি যে ভেরি সুন বাংলাদেশে ওই অ্যাপ্লিকেশন গুলা রিসিভ করা ওরা শুরু করতেছে। ধন্যবাদ। আপনি করে দেন অ্যাপ্লিকেশন, এবং আপনারা যারা আছেন, আমি জানি ইউ ওয়ান্ট টু বি উইথ ইউর ফ্যামিলি এজ সুন এজ পসিবল। আপনারা জানি যে বাংলাদেশ থেকে অনেক প্রেশার আছে ভাইয়া, কিন্তু এটা তো আমরা সিচুয়েশনটা তো দেখতে হবে না, আমরা তো করে কোনো কিছু করতে পারবো না। বাট আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করেন, পেমেন্ট করে দেন, এবং আপনি রিসিভ করবেন ইন্টারভিউ নোটিফিকেশন। থ্যাংক ইউ। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন তাজ সলিসিটর ওয়েবসাইট, উপরে লন্ডন, কার্ডিফ, বার্মিংহাম ফোন নম্বর। আমরা বার্মিংহাম থেকে টিভি3 বাংলায় কিন্তু আপডেট দিয়েছিলাম, অ্যাস্টন লেনটা আমরা দেখিয়ে দিয়েছিলাম, ওখানে জীবনযাত্রা, ওখানকার অফিস দেখিয়েছে, তাজ ভাই গিয়েছিলেন। নিচে ইমার্জেন্সি নম্বর দেখতে পাচ্ছেন, এখানে অবশ্যই কল করবেন না, তাজ ভাই লাইভে আছেন। পরবর্তীতে কল না করে হোয়াটসঅ্যাপে বা টেক্সটে করলে তাজ ভাই বা তাজ ভাইয়ের কোনো সহকর্মী আপনাদের প্রশ্নের জবাব দিতে পারেন। আপনারা লয়েড এন রহমানের এখানে লোগো দেখতে পাচ্ছেন, লন্ডনের অফিসের মেইন দরজা, এবং পিছন দিকে তাজ ভাই বলে যে সামনের দিকে সদর দরজা বন্ধ আছে, পিছনের অন্দরমহলের দরজা দিয়ে আপনারা আসতে পারেন। আমি তাদের প্রচুর কল আছে, কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শেয়ারটাকে দিয়েছেন? ভাই দেই না, এখন দিয়ে দিব ইনশাআল্লাহ। তো কাইন্ড অফ দিয়ে দেন ইনশাআল্লাহ। প্রশ্নটা করুন। থ্যাংক ইউ। নাশিদ ভাই, আমার একটা কোয়েশ্চন হচ্ছে, আমি আসলে আইএলআর অ্যাপ্লিকেশন করতে গেছিলাম আর কি। আমার ভিসা শেষ হয় সেপ্টেম্বরে, কিন্তু আমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলছি, কিন্তু সাবমিট করে নাই। এখানে তো প্রিমিয়াম সার্ভিস নাই। এখন ওদেরকে ফোন দিছিলাম, ওরা কোনো আপডেট অ্যাপ্লাই করতে চাচ্ছেন? কোন রাইটে? আইএলআর 10 ইয়ার্স রুটে। আপনার 10 ইয়ার্স কি হয়ে গিয়েছে? আমার 10 ইয়ার্স হচ্ছে গত বছরের ডিসেম্বরে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার ভিসা আছে আসলে সেপ্টেম্বর পর্যন্ত। বুঝতে পেরেছি। প্রশ্নটা কি আপনার? আপনাদের কাছে কোনো আপডেট আছে যে প্রিমিয়াম সার্ভিসটা কবে ওপেন হবে? সুদূর ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ, মধ্যবর্তী ভবিষ্যৎ কবে হবে আমি তাজ ভাই জানি না। এটা হেলথ এন্ড সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট করবে সরকার। ঘোষণা দিয়েছে প্রত্যেকটা সরকারি অফিস, যেই অফিসে জনগণ যাবে এবং যাদের টাচ করতে হবে, আপনার কিন্তু হাতের ছাপ দিতে হবে, আপনার ছবি নিতে হবে। এটা কিন্তু সবচেয়ে সেন্সিটিভ। আজকে কিন্তু মেডিকেল এবং হোম অফিস সবচেয়ে সেন্সিটিভ, কারণ সোশ্যাল সার্ভিসে হাতের ছাপ দিতে হয় না, আজকে স্কুলে কিন্তু হাতের ছাপ দিতে হয় না। এই রিস্ক অ্যাসেসমেন্টটা করে কবে করবে আমি তাজ ভাই জানি না। তাজ ভাই জবাব দিচ্ছেন। ভাইয়া, আমি আপনাকে বলি, আপনি যেহেতু সেপ্টেম্বরে এক্সপায়ার হবে, আপনি ওয়েট আনটিল সেই সেকেন্ড উইক অফ অগাস্ট, ওয়েট এন্ড সি হোয়াট হ্যাপেন, মনিটর করেন।
এবং যখনই ওইটা খুলবে আপনি স্ট্রেইট অনলাইন গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন যেখানেই সুযোগ পান আর কি। তো আপাতত অ্যাপ্লিকেশনটা সাবমিট করিয়েন না, দেখেন হয়তো খুলতে পারে ওরা। ধন্যবাদ দর্শক, প্রচুর 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 করার লাইনে আমি একটি আপডেট দিব। তাজ ভাই আমাকে ব্যক্তিগতভাবে এই আপডেট দিতে বলেছেন অনুষ্ঠান শুরু হওয়ার আগে। আজকে আমরা দেখতে পেয়েছি যে করোনা ভাইরাসের যে BAME ব্রিটিশ এশিয়ান এথনিক মাইনরিটির যে রিপোর্ট, সেই রিপোর্টটা সরকার গোপন করেছে। বলেছে এটার জন্য যে চলমান আন্দোলনে প্রভাব পড়বে, কেন এশিয়ান কালোরা বেশি মারা যাচ্ছে। পাবলিক হেলথ ইংল্যান্ড যেটা দিয়েছিল সেটা 63 পৃষ্ঠার রিপোর্টটা আজকে লিক হয়ে গিয়েছে। অতি ভয়ে সরকার বলেছে আমরা আগামী সপ্তাহে এটা পাবলিশ করবে। দেখেন অফিসিয়াল সেন্সিটিভ, এটাকে তারা রেখে দিয়েছিল। ব্ল্যাক এশিয়ান এথনিক মাইনরিটি কেন মারা যায় রিকমেন্ডেশন তারা দেয়নি, এবং ডাক্তাররা, নার্স, কেয়ার ওয়ার্কার এবং হেলথ ওয়ার্কাররা মারা যাচ্ছে, এটা তোলপাড় চলছে, রিকমেন্ডেশন দেয় নাই। আজকে বলা হচ্ছে এটার জন্য আরো শত শত ডাক্তার মারা যাবে। আমরা দেখতেছি যে প্রথম দিকে কিন্তু যারা মারা গিয়েছিল তার 90% কিন্তু এশিয়ান, ব্ল্যাক, অনেক মুসলমান, হিন্দু, আস্তিক, নাস্তিক সব আছে, কিন্তু তাদের গায়ের রং কিন্তু সাদা নয়। গায়ের রং সাদা নয় বলে রেসিজমের শিকার হচ্ছে। এই জিনিসটা আমাদের এই রিপোর্টে এসেছে এবং এটা তোলপাড় চলছে। সরকার কিছু বলছে না। সরকার বলছে ব্ল্যাক লাইফ ম্যাটারের ব্যাপারে যে জিনিসটা হচ্ছে এটা আরেকটু উস্কে দিত, মারামারি হতো, মূর্তি ভাঙতো, এজন্য আমরা এটা দেইনি। এই ব্যাখ্যা কি যথার্থ কিনা? দেখি তাজ ভাই, এই সরকার প্রধানকে ভালোবাসে তাজ ভাই কি বলেন? নাসিব ভাই, to some extent I think the government was right, নাসিব ভাই, কারণ কি করবেন, এটা দিয়ে আরো তো একটা সিচুয়েশনটা আরো ইগনাইট করে দিত, তাই না? কিন্তু এইসব ডেমনস্ট্রেশনে কি হবে নাসিব ভাই? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সে, তারপরে সব জায়গায় হইতেছে, তো ওইগুলা কি অ্যাচিভ হবে? যেটা হচ্ছে কি রেস রিলেশন অ্যাক্ট, যেটা এখানে প্রথম আনা হয়েছিল 1976-এ, তারপরে রেসিজমের যেটা আমরা দেখতে হবে দর্শক, আমরা দুইটা জিনিস। আজকে আমরা যেখানে থাকি অনেক ভালো সমাজ, আমরা অনেক কিছু করতে পারতেছি, আমরা মসজিদ করতে পারতেছি, নামাজ করতে পারতেছি, আমাদের রিলিজন প্র্যাকটিস করতে পারতেছি, আমাদের কালচারাল অনুষ্ঠান গুলা করতে পারতেছি। আমাদেরকে রাস্তায় কেউ কালো বলে, এশিয়ান পেকি বলে গালাগালি করবে না নাসিব ভাই। বাট প্রবলেমটা যেটা হচ্ছে কি নাসিব ভাই, ইনডাইরেক্ট ডিসক্রিমিনেশন, ইনস্টিটিউশনাল রেসিজম, যেটা এইটা থেকে আপনি কিভাবে প্রতিকার পাবেন? এইটার সবচেয়ে বড় ডিসক্রিমিনেশন এখন হচ্ছে কি, নট বিকজ ইউ আর বাংলাদেশি ওর ইউ আর পাকিস্তানি ওর ইউ আর ফ্রম গানা। এটার সবচেয়ে বড় ডিসক্রিমিনেশন যারা এখন সাফার করতেছে বর্তমান যুগে, আমি মনে করি ইফ ইউ আর মুসলিম, রিলিজিয়াস যে ডিসক্রিমিনেশন, এটা সবচেয়ে বেশি এক্সিস্ট করতেছে, এবং এইটার সবচেয়ে বড় সাক্ষী এবং সাফারার আমি মনে করি যে আমরা এখন আমরা বলতে নাসিদ ভাই, আমরা তো ক্লায়েন্টের জন্য হেল্প করি, মানুষের জন্য, স্পেশালি ইমিগ্রেশন সেক্টরে বা ফ্যামিলি সেক্টরে। যদি আমরা বাচ্চাদের হেল্প করি, মনে করো কেয়ার প্রসিডিং কেস গুলাতে, ওখানে আমরা লেভেল অফ ইনস্টিটিউশনাল রেসিজম যেটা নাসিদ ভাই আমরা বুঝি, এটা আমরা ফিল করি, কিন্তু ওপেনলি কিছু বলতে পারবো না নাসিদ ভাই, বিকজ অফ প্রফেশনাল বাউন্ডারি। আমরা রেসপেক্ট করতে হবে, আমরা কথা বলতে হবে, কিন্তু আমরা কেন আমার শত ভালো কেস হওয়া সত্ত্বেও, আইনের সব ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও কেন আমার ক্লায়েন্ট কেসটা পাইলো না? তাজ ভাই উত্তর এখানে দেখেন, করোনা ভাইরাস, রেসিজম কুড প্লে এ পার্ট ইন বিএমই কোভিড ডেথ। আপনার যে কথা বলছেন, বিবিসি আপনার সাথে একমত। স্কাই সরকারপন্থী, সে কিন্তু হেডলাইন বলেছে তারা তথ্য গোপন করেছে, আর বিবিসি সরাসরি বলছে যে বিএমইর হত্যা বা নিহত হওয়ার জন্য, মারা যাওয়ার জন্য রেসিজমটা দায়ী। তাজ ভাই মন্তব্য প্লিজ। এখানে দেখেন তাজ ভাই আপনার কথা মতো, এটা একজন মুসলিম মহিলা, তার মাথায় হিজাব আছে, নিকাব নেই, তিনি মুখে পরে, ওটার নাম কি বলে, যে মাস্ক পরে হাঁটছে। তাজ ভাই এর নিচে কিন্তু এনএইচএস এর ছবি দেওয়া আছে। নাসিব ভাই, টু সাম এক্সটেন্ট ইট ইজ ট্রু, কিন্তু আমি তো বলছি যে আমি
পুরো জিনিসটা একমত হইতে পারতেছি না, যেভাবে মিডিয়াতে জিনিসটা পোর্ট্রে করা হইতেছে বা ডেমনস্ট্রেশনে এটা নিয়ে যেভাবে স্লোগান করা হইতেছে। বাট আমি কেন বলছি আপনাকে শেয়ার করার জন্য, যে আজকে আমার অনেক ক্লায়েন্ট আছেন, আমার অনেক ব্রাদার এন্ড সিস্টার্স ওয়াচিং দ্য প্রোগ্রাম, শত ভালো কেস থাকা সত্ত্বেও উনারা ইমিগ্রেশন কোর্টে গিয়ে কেসটা লস্ট করছেন। কেন লস্ট করছেন? অনেক সময় উনাদের ব্যাড লাক, অনেক সময় আমরা কোর্ট হিয়ারিং শুরু হওয়ার আগেই উনাদের বলে দেই যে কেস হবে না। কেন হবে না এটা আমি লাইভ প্রোগ্রামে বলতে পারতেছি না নাশিদ ভাই, এটা আমার মনে হয় সবার মেন্টাল ক্যাপাসিটিটা আছে, উনারা জিনিসটা বুঝতে পারতেছেন what I am trying to explain। তো এই যে সাইলেন্ট যে রেসিজম, এইটার সাফারার হচ্ছেন কি আপনারা যারা কামে ক্রস করতেছেন সিচুয়েশনে, এবং এটা আপনারা ওপেনলি কখনো কেউ, আজকে প্রাইম মিনিস্টার বলেন আর হোম সেক্রেটারি বলেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমাদের দেশে কোনো রেসিজম নাই। পার্লামেন্টের ভিতরেই রেসিজম আছে, এমপিদের মধ্যে রেসিজম আছে। সো দিস ইজ দ্য সিচুয়েশন এক্সিস্ট নাশিদ ভাই। সো আমরা এটা নিয়ে থাকতে হবে, এবং আমরা যেখানেই এটা টাচ পাই, আমরা যদি ফিল করি এমন কিছু হইছে, তাইলে আপনারা রেজ করেন, কারণ কথা না বললে এটা আরো বড় হবে, এবং নীরবে আপনারা কেন সাফার করবেন। জি তাজ ভাই, আমরা আরেকটা দেখতে পাচ্ছি, আপনার প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন তিনি রেশিয়ালি অ্যাবিউজড হয়েছেন, তিনি তার কাছে লেকচার শুনবেন না। আপনার কথা তিনি শুনবেন না। তার সাথে পাখি বললে কিছু হচ্ছে না, প্রীতি প্যাটেলকে ছোটবেলায় পাখি বলেছিল। আপনার কথা শুনবে না, মন্ত্রীর কথা শুনবে না, এমপির কথা শুনবে না। তাজ ভাই, আজকে তার কিন্তু কথা শুনতে হয়। আমি বলি তাজ ভাই, তুমি বটগাছ হয়েছো, তোমাকে কেউ গালি দিলে তুমি গালি দিতে পারবে না, তুমি তার বিরুদ্ধে রাস্তায় নামতে পারবে না, তুমি তার পর্যায়ে আসতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী, বিলেতের স্বরাষ্ট্রমন্ত্রী, তার কিন্তু দায়িত্ব অনেক বেশি। তিনি বলছেন ডোন্ট লেকচার মি। তাজ ভাই, মন্তব্য? এটা তো একটু আগে বললাম যে সবাই সাফার করছে নাসিব ভাই। তো উনি তো একজন হোম সেক্রেটারি হয়ে এমপি কে কিভাবে এই জিনিসটা বলেন ওপেন পার্লামেন্টে নাসিব ভাই। এন্ড আই থিংক উনার her days has come to an end, she has to go নাসিব ভাই। এইসব বিহেভিয়ার তো একজন হোম সেক্রেটারির কাছ থেকে কে টলারেট করে নাসিব ভাই? উনি কি প্রচুর কলার, কিছু কল নেই তাজ ভাই, প্রচুর কলার, আপনাকে সবাই চাচ্ছে। আমি কল নিয়ে নেই, আমরা দেখছি কে কে লাইনে আছে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা করুন, সরাসরি তাজ ভাই জবাব দেবেন। নাসিব ভাই, আমি জানতাম স্যার সেপ্টেম্বরের সেকেন্ড উইক আমার ওয়াইফের ভিসা শেষ। জি। 5 ইয়ার উঠো, আমি কয়দিন আগে অ্যাপ্লাই করা লাগবো? ফিস কত? আপনার ওয়াইফ এই দেশে কয় তারিখে আসছেন? মে 2nd of May 2015। তিনি এপ্রিল মাস থেকে এলিজিবল এদেশে আইএলআর অ্যাপ্লিকেশন করার জন্য। ওনার 4 বছর 11 মাস 3 দিনে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এপ্রিল মাসে ওনার 4 বছর 11 মাস 29 দিন হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে উনি আজকে থেকে যেদিন ভিসা আছে এর মধ্যে যে কোনো দিন অ্যাপ্লাই করতে পারবেন। শি ইজ এলিজিবল। আমি জানতে চাই, এছাড়া আমি ব্রিটিশ সিটিজেন, আমার ওয়াইফ কি পুরো 5 বছর অপেক্ষা করা লাগবে? উনি তো এলিজিবল, বলছি উনি অ্যাপ্লাই করতে পারতেন এপ্রিল মাসে। এপ্রিল গিয়েছে, মে গিয়েছে, এখন জুন মাস, যার ফলে আপনি আরো 3 মাস আগে অ্যাপ্লাই করতে পারতেন ওয়াইফের জন্য। তাজ ভাই বক্তব্য দিচ্ছে। তাজ ভাই, ওনার ওয়াইফ এসেছেন এই দেশে মে 2015-তে, সেপ্টেম্বর পর্যন্ত ভিসা আছে, উনি সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে যাচ্ছেন, উনি তো এপ্রিল থেকে এলিজিবল। একটু বুঝিয়ে দেন তাজ ভাই প্লিজ। ভাইয়া, ওই যে ক্লক যেটা আছে, উনি তো 5 বছর থাকতে হবে আপনার ওয়াইফ হিসাবে। ওই যে মাঝখানে যে আপনারা এক্সটেনশন করেন, ওই এক্সটেনশনের সময় হোম অফিস কিছু সময় লাগায়, ওই জিনিসটা কিন্তু 5 বছরের সাথে ক্লক আপ হয়ে যায়। তো উনি ডে অফ অ্যারাইভেল থেকে 4 বছর 11 মাস যেদিন উনার হবে রেসিডেন্স, she is entitled to make indefinite leave application। ওই ভিসা এক্সপায়ারি পর্যন্ত আপনারা কোনো ওয়েট করার দরকার নাই। সো এমন মনে করেন নাসির ভাই, এই যে যারা 10 ইয়ার রুটে ভিসা পাইতেছে,
ওইটা তো 2000 মনে করো 22-23 সালে প্রচুর মানুষ এলিজেবল হবে ইনডেফিনিট লিভের জন্য। উনারা কিন্তু ভিসা এক্সপায়ারি পর্যন্ত ওয়েট করা লাগবে না। উনারা যেদিন থেকে প্রথম 10 ইয়ার ভিসা পাইছেন, উনারা ওই দিন থেকে যখন উনাদের 9 বছর 11 মাস হয়ে যাবে, ইন মাই আন্ডারস্ট্যান্ডিং দে আর এলিজেবল টু মেক ফর ইনডেফিনিট লিভ অ্যাপ্লিকেশন। অ্যাবসলিউটলি। তাজ ভাই শত শত কলার ওয়েট করছে, আমি কল নিয়ে নেব। আমরা এই কলের পর এই আপডেটটা তাজ ভাই কাছে চাবো যে অ্যাসাইলামের ব্যাপারে কান্ট্রি রিপোর্টে 4টা আপডেট এসেছে, আমরা একটার বিষয়ে আলোচনা করেছি, আরেকগুলো তাজ ভাই 1 মিনিট করে বলে দেবে ইনশাআল্লাহ। আমি যাচ্ছি কলে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অনুষ্ঠানটাকে শেয়ার করেছেন আপনি? হ্যাঁ করেছি ভাইয়া। সো কাইন্ড অফ ইউ, প্রশ্নটা করুন কাইন্ডলি। ওকে, আমার একটা প্রশ্ন ভাইয়া, আমি একটা ভিজিট ভিসা জুডিশিয়াল রিভিউ করেছিলাম, তো জুডিশিয়াল রিভিউতে আপার কোর্ট গ্রান্ট ফর হিয়ারিং এর জন্য পারমিশন দিছে। তো আমার কথা হচ্ছে, এখন আমার সলিসিটর বলছে ওইটা কোর্টে যাইতেও পারে, ওই জায়গায় নেগোসিয়েশন করতেও পারে, বাট আমার কোশ্চেনটা হচ্ছে নতুন কোনো ডকুমেন্টস কি হোম অফিস চাইবে নাকি স্পন্সরের বা যে অ্যাপ্লিকান্টের, ওইরকম কোনো একটা? জি না, জুডিশিয়াল রিভিউ তো চায় না। তাজ ভাই জবাব দিচ্ছেন, তাজ ভাই জবাব দিচ্ছেন। এটা অ্যাপ্লিকেশন আছে, কি অ্যাপ্লিকেশন? ভিজিট ভিসা জুডিশিয়াল রিভিউ, ওটা ওরাল হিয়ারিং পারমিশন পেয়েছে তাজ ভাই। ওকে, ওইটা খুব সম্ভব ভাইয়া, যেহেতু পারমিশন পাইছেন, ওইটা হোম অফিস ওইটা কনসেন্ট দিয়ে দেওয়ার কথা, যে ওরা বলবে যে ওরা কেসটা আবার কনসিডার করবে, করিয়া ভিসা দিবে। কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, কারণ ওই ভিজিট ভিসা গুলায় ওরা কিন্তু কনসেন্ট অর্ডার দিয়ে পরে আবার অ্যাপ্লিকেশন রিফিউজ করে দেয়। তো আপনি যদি সার্টেন হন যে ওদের প্রপোজালে মানে ভালো সাউন্ড আছে যে ওরা অ্যাপ্লিকেশনটা ভিসা দিয়ে দিবে, তাইলে আপনি কনসেন্ট অর্ডারে এগ্রি করেন, আদারওয়াইজ ডোন্ট এগ্রি টু দ্য কনসেন্ট অর্ডার। প্রিয় দর্শক, 300 এর বেশি লোক একসঙ্গে ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখতে পাচ্ছেন। ওরা যদি রিকনসিডার করে তখন আপনি নতুন এভিডেন্স দিতে পারবেন, কিন্তু জুডিশিয়াল রিভিউ সাবস্টান্টিভ হিয়ারিং এ ওর পারমিশন হিয়ারিং এ আপনি জিও করতে পারবেন না, ওয়েদার ইজ এ পেপার অর ওরাল হিয়ারিং, আপনি নতুন কোনো ডকুমেন্ট দিতে পারবেন না। ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী করে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, অনুষ্ঠানটাকে শেয়ার করেছেন? জি, আপনাদের প্রশ্নটা করুন কাইন্ডলি, প্রশ্নটা করুন। কিন্তু আজকে আমি প্রথম আপনাদের কল করছি। সো কাইন্ড অফ ইউ, প্রশ্নটা করুন কাইন্ডলি। আমার প্রশ্ন হলো, আমি 14 বছর বেসিসে 1912 অ্যাপ্লিকেশন করেছিলাম, বুঝছেন? জি। করার পরে এই যে প্রাইভেট লাইফের উপর, তখন আমি পাই 1914 পাওয়ার পরে 2.5 বছর বেসিসে আমার ভিসা দিছে। ভিসা দেওয়ার পরে আমি কি করছি, এই যে 2.5 বছর শেষ হওয়ার পরে একবার অ্যাপ্লিকেশন করছি ফার্দার এফএলআর, তখন আমার আবার ভিসা দিচ্ছে 2.5 বছর। তখন শেষ হওয়ার পরে 1919 জুলাইয়ের 18 তারিখ আমি আমার অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করি। করার পরে এখন পর্যন্ত কিন্তু আমার কোনো উত্তর আয় নাই। আমার আইনজীবী আছে? আপনার আইনজীবী আছে? একটা চিঠি দিছিল, এই চিঠি দিছিল এখন পর্যন্ত কোনো আবার চিঠিতে বলেন, আবার চিঠিতে বলেন। 2019 সালের আপনি অ্যাপ্লাই করেছেন, 1 বছর হয়ে যাচ্ছে। এটা সাধারণত 1 বছর থাকার কথা। স্টেট ফরওয়ার্ড কেস, আপনার এফএলআর এফপি তে অ্যাপ্লাই করবেন। আপনি সেম ডে সার্ভিসও করতে পারতেন, আপনি কেন করেন না আমি জানি না, সেটা আপনার বিষয়। আপনি আইনজীবীকে বলেন এই বিষয়ে, আমি তাজ ভাইয়ের কাছে আর যাচ্ছি না। আল্লাহর রাস্তায় আপনি আইনজীবীকে বলেন চিঠি দিতে, প্রতি মাসে দিতে পারেন। 6 মাসের বেশি হয়ে গেছে, 1 বছরের কাছাকাছি চলে গেছে, দিতে বলেন। আমি তাজ ভাই আপনার কাছে যাচ্ছি। তাজ ভাই, আমরা পর্দায় বাংলাদেশের কান্ট্রি রিপোর্ট দেখতে পাচ্ছি। এটা অ্যাসাইলাম, হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন, স্টেটলেস সবার জন্য প্রযোজ্য। আপনি একটু বলেন যে এটার গুরুত্ব কি। আর 4টা যে আপডেট আছে তাজ ভাই এই পর্দায় থাকবে, আপনি বলতে থাকেন তাজ ভাই প্লিজ, 5 মিনিট সময়, 4টার বিষয়। এটা হচ্ছে কি নাসিব ভাই, যারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশনের জন্য অ্যাপ্লিকেশন করেন বা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন, একটা গোল্ডেন টেস্ট হচ্ছে কি অ্যাসাইলাম লর নাসিব ভাই, a subjective fear is justified when it is corroborated by objective evidence. তাহলে এত শক্ত ইংলিশ আমাদের দর্শক বুঝবে না, বাংলায় বলেন না। আমি বলতেছি তো অবজেক্টিভ এভিডেন্স ছিল, এটা হিস্টোরিক ফ্রেজ ছিল অ্যাসাইলামের ল। তো এখন অবজেক্টিভ এভিডেন্স কে এখন আমরা বলি কান্ট্রি ইনফরমেশন।
এখন আচ্ছা, প্রথম কলার এই বিষয়ে ফোন দিয়েছিলেন, আপনার প্রথম কলার, আপনি এটার কথা বলেছিলেন, এই আপডেট এটা একটু বলে দেন তাজ ভাই প্লিজ। এখন আপনি বলতেছেন প্রথম কলারের কাছে যদি আমরা যাই, ওরা বলবে, উনি বলতেছে আমাদের দেশে homosexual not acceptable. Yes, we understand under 377 penal code it is a criminal offense in Bangladesh. কিন্তু উনি আরো বলতেছে এটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল না, ওইটা ফ্যামিলি আমাকে ডিসওন করবে, আই ক্যানট ডু ইট। তো ওইটা শুধু উনি মুখ দিয়ে বলতেছেন। এখন এইটারে কি দিয়ে সাপোর্ট করবেন নাশিদ ভাই? দিস ইজ ওয়্যার এই রিপোর্টটা আসবে হোম অফিসের, যে এই বাংলাদেশে এইসব প্রবলেম গুলা আছে। ফর এক্সাম্পল, ইন্ডিয়াতে কিন্তু হাইকোর্ট অনেক আগে রুলিং করে দিছে homosexual is legal in the country, কিন্তু ইন্ডিয়া although it's not a Muslim country নাশিদ ভাই, ওরা কিন্তু সমাজ এটাকে অ্যাকসেপ্ট করে না, ফ্যামিলি এটা অ্যাকসেপ্ট করে না। So over and above discrimination and sense of insecurity exists there. তো এখানে আপনি ইন্ডিয়ান কান্ট্রি রিপোর্ট দিয়ে আপনি কিন্তু বলতে পারেন যে ইভেন it is legal in my country as declared by the court, কিন্তু এটা আমার সমাজে এটা মেনে নেয় না। তাজ ভাই, অ্যাক্টর অফ প্রোটেকশন বাংলাদেশ, এটা একটু বলবেন, অ্যাক্টরস অফ প্রোটেকশন বাংলাদেশ এটা কি বিষয়? অ্যাক্টর অফ প্রোটেকশন হচ্ছে কি নাসিব ভাই, কমন হচ্ছে কি, আজকে নাশিদ রহমানের উপর 10টা পলিটিক্যালি মোটিভেটেড কেস, হোম অফিস বলতেছে মিস্টার রহমান, you are an educated person based in Dhaka, you got the muscle power, you also got the money, তাইলে তুমি তোমার দেশে পুলিশে যাও, গিয়ে কমপ্লেন করো যে তোমার এগেইনস্টে এইসব প্রবলেম হইতেছে, বা তুমি কোর্টে যাও, কোর্টে থেকে গিয়ে তুমি জাস্টিস নিয়ে আসো। তো এখানে আপনি বলতেছেন যে নো, আমি কোনো প্রোটেকশন পাবো না, সাফিসিয়েন্সি অফ স্টেট প্রোটেকশন, বা স্টেটের যে অর্গান যেগুলো আছে, মনে করেন পুলিশ, কোর্ট, আপনি বলতে পারেন দে work under the direct influence of the government or they work as an agent for the government, এখানে আমি প্রোটেকশন পাবো না। এখন যদি আমি আমার বিরুদ্ধে পলিটিক্যালি মোটিভেটেড কেস থাকে, তখন কান্ট্রি রিপোর্টে আপনি নিয়ে আসতে পারেন যে ওইসব কেস কিন্তু কোর্টে আপনাকে চার্জ করতেই অনেকদিন সময় লাগবে, কোর্টে আসতে আসতে 5 বছর সময় লাগবে, এর ভিতর আপনি বেল নাও পাইতে পারেন। এবং লোয়ার কোর্টে যে জুডিশিয়ারির যে করাপশন আছে, অনেক সময় যাদেরা নাশিদ ভাই এই রিপোর্টে দেখছি আমি, যে they have the intention to give a fair decision, কিন্তু উনারা অনেক ক্ষেত্রে যে একটা আনডিউ ইনফ্লুয়েন্স, বা উনারা বয়ে, নাশিদ ভাই আমি, দিস ইজ দ্য রাইট ওয়ার্ড আই হ্যাভ টু ইউজ, বয়ে কিন্তু উনারা ওই অ্যাকিউজডের ফেভারে কোনো ডিসিশন দিতেছে না, বিকজ if they do this, political influence they will upset so many politicians. তাজ ভাই, আমি যদি তৃতীয়টায় আসি, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, ইন্টারনাল রিলোকেশন, এটা সহজ বাংলায় বুঝিয়ে দেন তাজ ভাই, তৃতীয়টা। ইন্টারনাল রিলোকেশন, আপনার প্রবলেম ঢাকায়, আপনি সিলেটে থাকেন, সিলেটে প্রবলেম, আপনি ঢাকায় গিয়ে থাকেন, এবং এখানে রিজনেবলনেস টেস্ট আসবে যে ওই লোকটারে কি আদৌ it is reasonable for him to ask to go and live in another part of the country. And I think I gave an example 2 weeks ago. If you are a well-known face in your country, then you cannot really go and live in anywhere in the country, because আপনি যেখানেই যাবেন আপনার ফেস দিয়ে মানুষ আপনাকে রেকগনাইজ করে। প্রিয় দর্শক, আমাদের 75 জনের বেশি একসঙ্গে আপনারা ইউটিউব দেখছেন, আপনারা যদি সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা কিন্তু আমাদের যে কোনো অনুষ্ঠান পরবর্তী সময় পেয়ে যেতে পারেন। প্রচুর 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 কলার আছে, আমরা ইউটিউবটা ছোট করে দেখে নিব, ইউটিউবটা আপনাদের একসঙ্গে 75 জন দেখছেন, আমরা আশা করি আপনাদের কাছে ইউজফুল কন্টেন্ট নিয়ে আসবো। আমরা দেখেন মেকিং ইউজফুল কন্টেন্ট এভরি ডে, আপনাদের জন্য নিরলস ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা কাজ করছেন, বিলেতের টিম, বাংলাদেশের টিমের কাজ করছেন, আপনাদের রিকমেন্ডেশন চাই।
তাজ ভাই যেটা বলছেন, তাজ ভাইয়ের কণ্ঠ মিলিয়ে বলছি, আপনারা আমাদের কিভাবে চান সেই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাজ ভাই প্রচুর করার, আমি কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি স্যার ভালো আছি। নাশিদ ভাই আপনার থ্যাংক ইউ ভেরি মাচ, এরপরে তাজ ভাই রে থ্যাংক ইউ ভেরি মাচ। যে আমার একটা কোয়েকশন হইল, আমি আইএলআর লাগি অ্যাপ্লিকেশন করছি মেয়ের 1 তারিখ। জি। আর আমার অলরেডি 6 মান্থর পে স্লিপ আছে 18,600। আমার ওয়াইফের আবার মার্চর লকডাউন হয়েছে 24 তারিখ 25 তারিখ আমার ওয়াইফের কাম গেছে কি। জি। এখন অলরেডি আমার 6 মান্থের পে স্লিপ আছে, এখন আমার কিটা হইতে পারে একটু আমার আজকের অনুষ্ঠানটা আপনি একটু ইউটিউবে ফেসবুকে দেখবেন, আমরা দিয়ে দিয়েছি। আপনার 6 মাসের ইনকাম আছে, আল্লাহর রহমতে আপনার কোনো অসুবিধা নেই। আপনাদের মতো লোকদের জন্য এটা এসেছে, কিন্তু তারপরে কিছু কোশ্চেন আছে, আমরা আগামী সপ্তাহে সেই কোশ্চেনগুলো আলোচনা করবো। আপনি নিরাপদ। তাজ ভাই একটু আশ্বস্ত করে দেন কলারকে প্লিজ। ভাইয়া কিচ্ছু হইতো না, আপনার যেহেতু 6 মাসের কাজ আছিল, এখন যদি আপনারও কাজ যায় কি, দুইজন যদি আপনারা হাজবেন্ড এন্ড ওয়াইফ আনএমপ্লয়েড হইয়া বেনিফিট ক্লেম করেন, স্টিল আপনারে তারা গ্রান্ট করব ইনডেফিনিটলি। আমি যাচ্ছি পরবর্তী কলে, অতি দ্রুত কিছু কল নিয়ে নেব। দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি। প্রশ্নটা করুন কাইন্ডলি। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে আমার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে হোম অফিসে জমা থাকতে থাকতে। জি। আমার নেক্সট অ্যাপ্লিকেশনের সময় কি আমার নতুন পাসপোর্ট বাংলাদেশ থেকে নিতে হবে, নাকি এই পাসপোর্ট এগেইনস্টে আমি অ্যাপ্লাই করতে পারবো? ইমিগ্রেশন রুল প্যারাগ্রাফ 34 এর ক্লিয়ার বলে দেওয়া আছে, আপনার পাসপোর্ট যদি হোম অফিসে জমা থাকে আপনার সেটা ভ্যালিড পাসপোর্ট ধরা হবে। এবং প্রথম কথা বলছে যে ভ্যালিড এবং কারেন্ট থাকতে হবে। সুতরাং আপনি পারেন, তবে আমি আমার ক্লায়েন্টদের বলি যে আপনার পাসপোর্ট যদি হোম অফিসে থাকে এক্সপায়ার করে, আপনি অবশ্যই একটা পাসপোর্ট বানিয়ে নেন, কারণ এন্ড অফ দ্য ডে আপনার ভিসা হওয়ার পর তো আপনার একটা ভ্যালিড পাসপোর্ট দরকার। আপনি কেন ওয়েট করবেন? তাজ ভাইয়ের বক্তব্য নিতে চাইছি। তাজ ভাই প্লিজ। নাসিব ভাই আপনি উত্তর তো দিয়ে দিচ্ছেন ভাইয়াকে, ওইটা যদি হোম অফিসের কাছে তাকে এক্সপায়ার হয়ে যায়, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। ইজ বাই অপারেশন অফ ল ইট উইল বি ট্রিটেড এজ এ ভ্যালিড পাসপোর্ট। বাট আপনি কোনো ভিসা পাওয়ার পরে এই পাসপোর্ট নিয়ে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না। ইউ হ্যাভ টু হ্যাভ এ ভ্যালিড পাসপোর্ট টু লিভ দ্য কান্ট্রি। থ্যাংক ইউ। জি, আমি পরবর্তী কলে যাচ্ছি, দ্রুত প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, আপনি অনুষ্ঠানটাকে শেয়ার করেছেন? জি জি। সো কাইন্ড অফ ইউ। আমি সব দর্শক জিজ্ঞেস করবো, আপনারা যদি শেয়ার করে কলটা করেন তাহলে আমাদের সময় নষ্ট হবে না। দর্শক আসসালামু আলাইকুম। ভাইয়া অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার পরে আপনার কাউকে রিফিউজি, কাউকে আবার হিউম্যান রাইট, হিউম্যান প্রোটেকশন, আবার কাউকে দেয় ডিসক্রিমিনেটরি লিভ একটা দেয়, ওইটা কি জন্য দেয়? বা এই দেশে বাচ্চা থাকলে কি ওইটা দেয়? না ভাই, আমি ছোট করে বলি, তাজ ভাই ব্যাখ্যা করবেন। প্রথমত হচ্ছে আপনি যদি তাদেরকে পরিপূর্ণভাবে বলতে পারেন আপনাকে বাংলাদেশে পাঠালে আপনার জীবনের ভয় আছে, রিফিউজি স্ট্যাটাস পাবেন। আপনার দেখা গেল যে আপনার ইনহিউম্যান ট্রিটমেন্ট বা অন্য কিছু হবে, তখন আপনি পাবেন হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন। আপনার ডিসক্রিশনারি লিভ দেবে যদি মনে করেন যে দুটোর একটাও নেই, কিন্তু আপনার এখানে একটা প্রাইভেট লাইফ বা ফ্যামিলি লাইফ রাইজ করেছে। তিনটার জন্য তিন ধরনের লিভ আছে। তাজ ভাই ব্যাখ্যা করছেন। তাজ ভাই প্লিজ। আমি শুধু অ্যাড করব ভাইয়া এটার সাথে, আর যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল হন না, যাদেরকে রেফিউজি ভিসা দেওয়া হয় না, পরবর্তীতে আপনারা ওই যে মনে করেন বাইরে যে ফ্যামিলি সিচুয়েশনের উপর উনি 2.5 বছর রুটে ভিসা পাইতে পারেন, তো উনার মনের মধ্যে একটা ভয় থাকে যে আমি যেহেতু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছি আমি কখনো দেশে যেতে পারবো না। আসলে ওইটা রাইট না, কারণ আপনাকে কখনো হোম অফিস রেকগনাইজ করে না এজ এ রেফিউজি, দেয়ারফর আপনি যে কোনো সময় ভিসা পাইলে বাংলাদেশে ট্রাভেলিং করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর কেন দেয় না, এটা হচ্ছে কি আপনার সবচেয়ে একটা যখন অ্যাপ্লিকেশন আপনি করবেন, আপনি চেষ্টা করবেন আপনি প্রত্যেকটা মানে মনে করেন একটা গাছ আছে এবং ওইটা 4-5টা ডাল আছে, আপনি প্রত্যেকটা ডালে হাত দেওয়ার চেষ্টা করবেন।
একটা না লাগলে আরেকটা লাগবে। যেমন আমরা আপনাদের জন্য কোর্টে যাই আপিল প্রিপারেশন নিয়ে, আমাদের মাথার মধ্যে এটা থাকে আমি এইটা না পাইলে ওইটা চাইবো, ওইটা না পাইলে ওইটা চাইবো। আমরা লাস্ট চেষ্টাগুলো আপনার জন্য করি। ওই জন্য আপনি শুধু এক রাস্তা নিয়ে চিন্তা করবেন না। আপনার যদি অ্যাসাইলুম কেস থাকে, এখানে গুড জিনিস হচ্ছে গিয়ে আপনি কোনো ফি পেইং অ্যাপ্লিকেশন করবেন না। ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু আপনার বিয়ে করলে আপনার ওয়াইফের সিচুয়েশনটা ঢুকাইতে পারেন। আপনার ওইটা রানিং অবস্থায় আপনার বাচ্চা 7 ইয়ার হইলে বাচ্চারেও আপনি ঢুকাইতে পারেন। সো আপনি সব অ্যাঙ্গেল থেকে আপনি ক্লেম করবেন। দেন ইট ইজ ফর দ্য হোম অফিস টু ডিসাইড যে আপনারে কোন গ্রাউন্ডে ওরা দিবে। আপনারা দেখে যখন রিফিউজাল লেটার পাবেন, আপনাকে বলতে পারে যে তোমাকে আমরা অ্যাসাইলুম দিতে পারতেছি না, বাট তোমাকে ডিসক্রিশনারি লিভ দিবে। কিন্তু আপনারা অনেক সময় ভয় পেয়ে যান যে আমি এইটা চ্যালেঞ্জ করলে আবার আমার অসুবিধা হয় কিনা। কিন্তু আপনি যেটা পাইছেন ওইটা কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট আপনার হাতে থাকবে। কিন্তু আপনাকে যে অ্যাসাইলুম দেয় নাই, চাইলে আপনি কিন্তু ওইটাও আপিল করতে পারবেন কোর্টে, কারণ আপনি বলবেন যে না আমি এই ডিসিশনে এগ্রি করি নাই। ধন্যবাদ তাজ ভাই, প্রচুর কলার, আমি কল নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ নাশিদ ভাই এবং তাজ ভাইকে এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ। আমার কোয়েশ্চন হচ্ছে আমি এফএলআর করছি, বাট এখন আমি ক্রয়ডন যাই নাই ফিঙ্গারপ্রিন্টের জন্য, বাট এখন আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাইতেছে আগস্টে। সো এখন আমি কি করতে পারি এই সিচুয়েশনে? আপনার ভিসা কবে এক্সপায়ার হয়? না ভাই, আমি ভিসা না, আমি ওভারস্টেয়ার আছিলাম, বাট বাংলাদেশি পাসপোর্টটা এখন ভ্যালিড চলে যাইতেছে আর। ওকে, আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলছেন? জি ভাই, অনলাইন করে ফেলছি। অনলাইন করে ফেলছেন, অগস্টে পাসপোর্টের ডেট যাবে। আপনি অনলাইন কোন মাসে করছেন অ্যাপ্লিকেশন? মার্চে। আপনি ডেট পেয়ে যাবেন এই মাসে, না হইলে আপনি জুলাই মাসে ডেট পাবেন ডেফিনেটলি। আই এম কনফার্ম অ্যাবাউট ইট। তো আপনি ওইটা এক্সপায়ার হয়ে গেলে কোনো অসুবিধা নাই। আপনি ওই অগাস্টে এক্সপায়ার হইবে, ওই পাসপোর্টটাই আপনি দিয়ে দেন, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ, আমি যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি অনুষ্ঠানটা শেয়ার করেছেন ভাইয়া? জি জি আলহামদুলিল্লাহ, আমি শেয়ার করছি অনেক দিন আগে। প্রশ্নটা করুন। আচ্ছা, আমার এখানে হোম অফিসে আমার পাসপোর্ট আছে 2022 সালের পর্যন্ত মেয়াদ আছে আমার ওই পাসপোর্টটা। এখন ওটা হলো হোম অফিসে। এখন আমি কি করতে পারি? আমার তো পাসপোর্টের দরকার, পাসপোর্ট একটা কি বানাইতাম। না, আপনি কেন পাসপোর্ট দরকার? আপনার পাসপোর্টটা কেন দরকার দর্শক? আচ্ছা, আমি তো জানি না এখন কি করতে পারি এটার জন্য। না না, আপনি বলেছেন পাসপোর্ট দরকার, কেন দরকার এটা জানতে চাচ্ছি আমি আর তাজ ভাই। নাসিব ভাই উনি হয়তো উত্তর দিবেন না। নাসিব ভাই আমি উনাকে তাহলে আমি তাজ ভাই উত্তর দেন। আমি বুঝতেছি না, উত্তর দিতে পারবো না, আপনি উত্তর দেন তাজ ভাই। কারণ থাকতে পারে নাসিব ভাই, হি ডাজন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ। ভাইয়া, এটা যদি বাংলাদেশি পাসপোর্ট হয়, আপনার তো ফিঙ্গারপ্রিন্ট আছে, উনারা জিজ্ঞেস করবে তোমাকে তো আমরা আগে একটা পাসপোর্ট দিছি, ওই পাসপোর্ট কোথায়? এইটার উত্তর দিতে হবে, এবং ওইটার রিজনেবল আনসার ছাড়া হাই কমিশন আপনাকে আরেকটা পাসপোর্ট দিতে পারে না। আপনার কাছে দুইটা সিচুয়েশন, একটা বলতে পারেন হোম অফিসের কাছে আছে, আমি ওই পাসপোর্টটা ফেরত পাবো না, উনারা যেহেতু আমার অ্যাপ্লিকেশন আন্ডার কনসিডারেশন আছে। আর অনেকে বলে যে আমার ওই পাসপোর্টটা আমি হারাই ফেলছি, বা ওই পাসপোর্টটা আমি রিট্রিভ করতে পারতেছি না, তখন তারা রিপ্লেসমেন্ট পাসপোর্ট আর একটা ইস্যু করে। কিন্তু আপনি এক্সপ্লেনেশন ছাড়া কোনো পাসপোর্ট পাবেন না। থ্যাংক ইউ। ধন্যবাদ, যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাশিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটা করুন কাইন্ডলি। আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম, যেমন টিআর 4 এর জন্য 2 মাস বা আইএলআর এর জন্য 6 মান্থ, এই অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইমটা কখন থেকে শুরু? এটা কি যেদিন আমি অ্যাপ্লিকেশন সাবমিট করলাম অনলাইনে সেদিন থেকে, না যেদিন আমি বায়োমেট্রিক থেকে সময় হয় সময়? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আপনি কি ফেসবুকে না ইউটিউবে দেখছেন অনুষ্ঠানটা? আমি ফেসবুকে দেখতেছি। আপনি শেয়ার দিয়ে দেন, প্রশ্নটা করুন কাইন্ডলি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার আপিল হইল 22 তারিখ, 22শে জুন, 22শে জুলাই। জি, 22শে জুলাই। বাট এখন পর্যন্ত আমি ওইবনি না ওইতো না আমি জানি না, বা সলিসিটার মাধ্যমে কিছু পাইছি। আপনার আইনজীবী আছে? আপনার আইনজীবী কি আছে? আপনার আইনজীবীকে একটা ইমেল দেওয়ার কথা। আমরা জুলাই মাসের মোটামুটি সবার ইমেল পেয়ে গিয়েছি। প্রথমে একটা সিএমআর করছে তাজ ভাই, এই প্রসেসটা বলছে যে সিএমআরটা কি এবং হিয়ারিংটা কি, ট্রিঞ্জ কি, যে পেপার হিয়ারিং করতে বলে আমরা পেপার হিয়ারিং করতে মানা করি। তাজ ভাই, ওনার সিএমআর, ট্রিঞ্জ, পেপার হিয়ারিং কেন করবেন একটু অ্যাডভাইস করেন কাইন্ডলি। নাশিদ ভাই, 22 জুলাই হইলে ওইটা উনি ওয়েট করতে হবে, ওইটা এখনো ওইটা ডেট করবে না, এবং ওইটা কেস ম্যানেজমেন্ট হিয়ারিং এ যাবে, উনি ওয়েট করতে হবে। 22 জুলাইয়ের কেসগুলো এখনো ওরা ডিল করতেছে না। উনি কি করবেন? ওয়েট করার পর সিএমআর করবে নাকি ওরাল হিয়ারিং করবে? নাশিদ ভাই, কি হবে আই ডু নট নো। একটু এখনো তো 1 মাসের উপরের সময় আছে, তো উনার ওইটা কেস, যদি কেস কমপ্লিকেটেড না হয় তাইলে ওরা চাইবে হয়তো পেপার হিয়ারিং করার জন্য। আর ওনার যদি কমপ্লিকেটেড কেস হয়, উইটনেস থাকে, তাইলে ওইটা সিএমআর হবে, কেস ম্যানেজমেন্ট হিয়ারিং হবে, তারপরে ওখান থেকে একটা ফুল হিয়ারিং ডেট আসবে। ওইটা সময় লাগবে, উনি একটু ওয়েট করতে হবে। ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, অনুষ্ঠানটাকে শেয়ার করেছেন? জি নাশিদ ভাই, আমি অলরেডি আপনার সাথে শেয়ার আছি। প্রশ্নটা করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হলো যে, আমি আমার বাংলাদেশ থেকে আমার ফ্যামিলি আনতাম। আমার একটা ছেলে আছে, হে অলরেডি ব্রিটিশ পাসপোর্ট বাংলাদেশে ফাইলিছে, এখন বর্তমানে ওয়াইফে আনতাম। বাট আমার কিন্তু ফেব্রুয়ারির 1 থেকে আমার এই 19,200 আমার স্যালারি আছিল আর কি। ফেব্রুয়ারি থেকে মার্চও তো লকডাউন হয়ে গেছে, এখন 80% আমার তারা দেরো, 80%-এর মাঝে আমার খামর টাকা থেকে 20% পে স্লিপ, 80% হইয়া এরো, আর 20% আমার যে পেমেন্টের সময় মানে আমার হাজার টাকা থেকে 20% তারা একসাথে অ্যাড করে দিতেছে আর কি। পে স্লিপের লগে তো এই 20% অ্যাড করা নাই, এটার কোনো এফেক্ট হইব নি অ্যাপ্লাই করতে সময়? সরকার 4 দিন আগে ঘোষণা দিয়েছে 80% যদি পান, ওটাকে 100% করলে আপনার জন্য ফারলোটাই প্রযোজ্য হবে। মার্চ মাসের পর যদি আপনার বেতন নাও থাকে, 6 মাস থাকলেও আপনার হবে। আপনি যথার্থ মানুষ, আপনার জন্য এটা প্রযোজ্য। তাজ ভাই কিছু বলতে চান কিনা? তাজ ভাই প্লিজ। যেহেতু একটা পলিসি অ্যানাউন্স করছে 4 দিন আগে, ভাইয়া আপনি ওই 20% এমপ্লয়ার যে টপ আপ করে দিচ্ছেন, ওইটা যা হওয়ার হয়ে গেছে, ওইটা আর চাইলে এমপ্লয়ার করতে পারেন, কিন্তু আপনি ওটা একটু বন্ধ করে দেন। আপনি ওই 80% দিয়েই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওইটা ট্রিট করবে এজ ইয়ার 100% স্যালারি আপনি রিসিভ করতেছেন। কারণ এমপ্লয়ার যদি টপ আপ করে দেয়, এন্ড অফ দা ডে রিফিউজ করে, আর আপনার এমপ্লয়মেন্ট যদি ওরা অ্যাকসেপ্ট না করে, তাইলে এটা নিয়ে ঝামেলা করবে কোর্টে গেলে। থ্যাংক ইউ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা করুন কাইন্ডলি। আমি জার্মান থেকে আসছি, 4 বছর হয়েছে। আমি কি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবো? জি না, আপনার 5 বছর থাকার পর আপনার এখন প্রি-সেটেল অ্যাপ্লাই করতে হবে। প্রি-সেটেল অ্যাপ্লিকেশন না করে আইএলআর পাবেন না। প্রি-সেটেল করবেন। ডিসেম্বরের পর থেকে আপনাদের জন্য আবার নতুন আইন আসবে। সে আইনের স্বরূপটা আমরা জানি, সে আইনটা এখনো পাস হয়নি। সুতরাং আপনি প্রি-সেটেল করে রাখেন, যেদিন 5 বছর হবে তারপর আপনি ইএপিআর করবেন। তাজ ভাই কিছু যোগ করতে চান? না। যাচ্ছি পরবর্তী করে। দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি অনুগ্রহ করে কি পরবর্তী কলটা পেতে পারি কাইন্ডলি? পরবর্তী কল প্লিজ। আমি যাচ্ছি পরবর্তী কলে। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি কোন অনুষ্ঠানটা শেয়ার করেছেন? জি জি, করছি ইনশাআল্লাহ করছি। সো কাইন্ড অফ ইউ, প্রশ্নটা করুন কাইন্ডলি। আচ্ছা, নাশিদ ভাই কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ ভালো রেখেছেন, আপনাদের দয়ায় ভালো আছে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি তাজ ভাই লগে দুইজন মাত্র আর প্লিজ। শুনছেন? তাজ ভাই সরাসরি উত্তর দেবেন। তাজ ভাই প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু জি, আসসালামু আলাইকুম। তো তাজ ভাই, আমি 2018 ফেব্রুয়ারি 1 তারিখে আমি ফিঙ্গার দিছিলাম বায়োমেট্রিক লাগি, বুঝছেন? দেওয়ার বাদে আমি
3টা বছর ধরে ওয়াইট করি আমি যে এমপি রে দিয়া যে করাইছি বুঝছেন এই ম্যাটার দেওয়াইছি যে হয়েছে তারা খালি করে ওয়াইট করে জি আমি হিউম্যান রাইটে পাইছিলাম ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন বাংলাদেশি পাসপোর্ট আমার আমি সিটিজেন অ্যাপ্লাই করছিলাম না দেন আমি দেশে যাইতে পারছিলাম তো আপনি কিটা অ্যাপ্লিকেশন ও ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করছেন জি না ব্রিটিশ সিটিজেন বায়োমেট্রিক কার্ড লাগিয়া করছিলাম অ্যাপ্লাই আপনি 10 ইয়ার রুটে ভিসা পাইছেন না ইনডেফিনিট পাইছেন জি আপনি ইনডেফিনিট লিভ আসিল নি আপনার আপনিও কার্ডও লাগিয়ে অ্যাপ্লাই করছেন জি জি আমার পাসপোর্টের স্টিকার আছে আমি 2011 এ পাইছিলাম ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন জি জি 3 বছর থাকি লাগাইয়া রাখছে তারা কিতা কয় ডিলে লাগি কিতা কয় ডিলে করে দেন তা খালি ওয়াইট করে জো করে বুঝছেন ওগুলো জো করে আমি এমপি রে দেই আমার 12 সালের লিগা নজির ভাই বুঝছেন আমি এমপি রে দেই নাম কই না যে নজির ভাই তো আমার বন্ধু মানুষ টাইম তো ভেরি কম্পিটেন্ট ব্যারিস্টার আমরা তো একলগে ব্যারিস্টারি পাস করছি তো আপনি এখন কোন রিজন তো দেওয়ার কথা কিতা লাগি তারা ডিলে করে আমি তো জানিয়ার কিতা হইছে আপনি জি নাশিদ ভাই উনি কি লাইনে আছে জি লাইনে আছে দাস ভাই জি 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 ভাইয়া অনেক বাংলাদেশি পাসপোর্ট যেগুলা রাইট অফ অ্যাবাউট স্টিকার আছে গ্রিন কালার বা অনেকর পাসপোর্টও ইনডেফিনিট লিভ স্টিকার আছে যে আগর জমানার যে স্টিকার একটা দিত যে তাজ ভাই কি শুনতে পাচ্ছেন তাজ ভাই আপনি লাইনে আছেন তাজ ভাই কি আমরা শুনতে পাচ্ছি জি নাসিব ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি জি শুনতে পাচ্ছি তাজ ভাই শুনতে পাচ্ছি তো নাসিব ভাই ওই স্টিকার গুলার অনেক ঝামেলা আছে আমরা এটাই বলবো যে উনার ইমিগ্রেশন হিস্ট্রি ওরা ইনভেস্টিগেট করতেছে এবং এই জন্য ডিলে হইতেছে এবং উনি প্রেসার ক্রিয়েট করতে হবে নাসিব ভাই ডিলে গ্রাউন্ড প্রেসার ক্রিয়েট করতে হবে হ্যাঁ ডিলে গ্রাউন্ড ওনার প্রেসার ক্রিয়েট করতে হবে এটা নজিব ভাইয়ের লগে আপনি আলাপ করুক টাইম যেটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম ডিল করবা বাট আমি আপনি যারা স্ট্রেট ফরওয়ার্ড মনে করা ইলা নাই এবং আপনিও নিজে জানবা আপনার only you know what is your real immigration background কিন্তু আমি জাস্ট আমার অভিজ্ঞতা থেকে কইয়ার যে কিতা রিজন হইতো পারে যে why it is taking time otherwise আপনি যে অ্যাপ্লিকেশন করছেন এটা 2-3 মাসের ভিতরে এটা অ্যাপ্লিকেশনের ডিসিশন হওয়ার কথা এবং আপনি চাইলে একদিনে আনতে পারতেন যেটা এক সেম ডে সার্ভিস ছিল কেন আনেননি সেটা আমরা জানছি না পরবর্তী কলে যাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে শেয়ারটা করেছেন জি জি ভাই আমি শেয়ার তো কাইন্ড অফ কি প্রশ্নটা করুন তাজ ভাই জবাব দেবেন বাংলা আমি কিটা আছি ওই নাম্বার আছে থ্যাংক ইউ প্রশ্নটা করুন কাইন্ডলি জি ভাই আমার প্রশ্নটা হলো গিয়া ভাই আমি 2012 আমি বিয়া করছিলাম বাট আমি ওভারস্টেয়ার বাট হতেছে আমার কোনো বাচ্চা হচ্ছে না বাট আমি এখন অ্যাপ্লিকেশন করছিলাম 2012 বাট তারা ঠিকভাবে রিফিউজ করছিল বাচ্চা হচ্ছে না করি তারপরে আর কোনো অ্যাপ্লিকেশন করছি না এখন পর্যন্ত মানে লাগানো আছে কোনো এখন কোনো বাচ্চা হয়েছে আপনার 12 সাল থেকে এখন পর্যন্ত কোনো বাচ্চা হয়েছে জি না জি না আপনার কি জি কত বছর থাকি দেশে আসুন আমি আজকে 16 বছর হয়ে গেছে আপনি নতুন ভাবে চেষ্টা করুক ছেলে মেয়ে ছাড়াও আপনার হিউম্যান রাইটস গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন ওয়ার্ক পসিবিলিটি আছে বিকজ আপনি একটা রিলেশনশিপও লং টাইম থেকে আসেন এবং 16 বছর থেকে দেশে আসেন মোটামুটি আমার বাচ্চা বা 2 বার মিসক্যারেজ হয়ে গেছিল কি ভাই স্যার লাগে আমি আর কোনো কথা আপনার মোটামুটি একটা কম্পাশনেট সার্কামস্টেন্সেস আছে আপনি তো সিঙ্গেল তো নাই আরো ওয়াইফের লোকে আসেন আপনার যেইনি কেন সেটেল আপনি ফ্রেশ ভাবে অ্যাপ্রোচ নিকা আই থিংক ইউ শুড বি এবল টু গেট আ বেটার ডিসিশন দিস টাইম থ্যাংক ইউ ধন্যবাদ তাজ ভাই অনুষ্ঠানটা 1.5 ঘন্টার বেশি হয়ে গিয়েছে আপনার কনক্লুডিং রিমার্ক প্লিজ তাজ ভাই 3 মিনিট সবাই
ওকে নাশিদ ভাই 18,600 যেটা এটা কোনো জেনারেল কোনো আমনেস্টি না, জাস্ট লিটল একটা কনসেশন, ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও কনসেশন। সো এইটার মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, যারা এক্সামশন ক্লেম করবেন আপনারা একটু ক্লিয়ারলি সবকিছু এক্সপ্লেন করে দিবেন হোম অফিসকে, বিকজ এগুলা কিন্তু খুব কেয়ারফুলি ওরা স্ক্রুটনাইজ করবে। বাংলাদেশের ব্যাপারে 4টা হোম অফিসের কান্ট্রি রিপোর্ট দেখাইছি, এগুলার ভ্যালু কি আমি এক্সপ্লেন করছি, আপনারা এগুলা দেখেন যে এগুলারে আপনারা কিভাবে বেস্ট ইউজ করতে পারেন। আপনারা কমন কোয়েশ্চন হচ্ছে কি, আমি অ্যাপ্লিকেশন করছি, আমার অ্যাসাইলুম ইন্টারভিউ আসতেছে না কেন, আমি ফিঙ্গারপ্রিন্ট দিছি ডিসিশন আসতেছে না কেন। তো কারেন্ট সিচুয়েশনে আপনারা ওয়েট করতে হবে, হোম অফিসকে রিজনেবল একটা সময় দিতে হবে, কিন্তু রিজনেবল এর অর্থ হচ্ছে না যে আনরিজনেবল কিছু সময় আছে। মনে করেন যে লাস্ট কলার উনার সিম্পল একটা অ্যাপ্লিকেশন, উনি রেসিডেন্স কার্ডের জন্য বায়োমেট্রিক কার্ডের রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছেন, 3 বছর হয়ে গেছে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে উনারে বলছি যে কি পসিবল রিজন হইতে পারে এবং কেন হইতে পারে, ওইগুলা উই ক্যান অনলি টক ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, কারণ এগুলা পাস্টে আমরা ডিল করছি। তো এই 3 বছর আনরিজনেবল টাইম। আরেকজন ভাই বলছেন যে উনি 2018 সালে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, কেন ডিসিশন আসতেছে না, এগেইন ইট ইজ আনরিজনেবল ডিলে। আরেকজন ভাই কল করছিলেন, উনি স্টেটলেস উনাকে দিয়ে দিছে উনার রেসিডেন্স কার্ডে লেখে, কিন্তু উনাকে 2.5 বছরের ভিসা দিছে। আমি নাশিদ ভাই ডকুমেন্ট দেখাইছে যে হোম অফিস কোথায় উনার জন্য মিস্টেক করতে পারে। তো ওইটা আপনারা একটু খেয়াল করবেন। এবং আমরা যে রেসিজমের কথা যেগুলো আপনাদের কাছে একটু আগে আমি বলছি, এইটার ভিকটিম কিন্তু আপনারা অনেকে অনেক টাকা পয়সা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, একই ফ্যাক্টস, একই ফ্যামিলি সার্কামস্টেন্সেস, সবকিছু সমান, কিন্তু দুইজন ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে 2 ডিফারেন্ট ডিসিশন আসছে। ক্লায়েন্ট দুইজনই আমার তাজ সলিসিটারের ক্লায়েন্ট, যার রিফিউজ করছে প্রশ্ন হচ্ছে তাজ ভাই আমার ফ্যামিলি ফ্রেন্ডেরটা দিল, আমারটা দিল না কেন? আনসার আমি জানি না নাশিদ ভাই। সিমিলারলি একই ফ্যাক্টস একই সার্কামস্টেন্সেস, এক জাজ কেস এলাও করে দিছেন, আরেক জাজ ডিসমিস করে দিছেন। কেন ডিসমিস করলেন আর আরেকজন জাজ কেন এলাও করলেন, এগেইন এগুলার উত্তর আমরা দিতে পারতেছি না। কিন্তু দ্য ওয়ার্ড রেসিজম হয়তো আপনাদের এখানে যে ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন, এইগুলা হয়তো এখানেই আপনাদের এই আনসার গুলা, এই কথাটাই আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করছিলাম। নাশিদ ভাই রায়ট করে, মূর্তি ভেঙে, উচ্ছৃঙ্খল সৃষ্টি করে, পুলিশকে মেরে, উই নট গোনা অ্যাচিভ এনিথিং আউট অফ ইট। নাশিদ ভাই অ্যাবসলিউটলি একমত। আমরা সিস্টেম অনুযায়ী যাইতে হবে, এবং যেখানেই আমরা যাকে হাতে নাতে ধরতে পারি যে ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন আছে, এইটা আমরা নোটিফাই করতে হবে, এবং এইসব জায়গায় আমরা পাবলিকে যাইতে হবে, গিয়ে জিও করতে হবে। এবং এই যে পুলিশের যে এক্সেসিভ ফোর্স, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, স্টপ এন্ড সার্চ এখানে রেসিজম ইতিহাস সাক্ষী নাশিদ ভাই, এটা যুগের পর যুগ চলে আসতেছে। পুলিশরা এক্সেসিভ ফোর্স ইউজ করে দিও করে নাশিদ ভাই। এবং পুলিশ, আমি নিজেই একটা কথা সবসময় বলি, পুলিশ ক্যানট বি দ্য ফ্রেন্ড অফ দ্য পাবলিক, কিন্তু অনেক ক্ষেত্রে there are some police officer, ওদেরই বা কি কোয়ালিটি নাশিদ ভাই, জিসিএসসি পাস, এই লেভেল পাস, বা কেউ কারো কোনো এডুকেশনাল যোগ্যতা নাই, জাস্ট সামান্য ট্রেনিং নিয়ে সে পিসি হয়ে গেছে, কিন্তু সে তার জব প্রপারলি করতেছে না, সে টার্গেট করতেছে, ডিসক্রিমিনেশন করতেছে, এক্সেসিভ ফোর্স ইউজ করতেছে টু এক্সিকিউট এন অ্যারেস্ট। কিন্তু এই জিনিসগুলো আসবে আমরা
আমরা দেখতে হবে যেখানে হাতে নাতে ধরা যায় এটা করব, বাট আই ওয়ান্ট দিস টু বি ডান উইথ এভিডেন্স। রাস্তায় ডেমনস্ট্রেশন করে উই নট গোনা অ্যাচিভ এনিথিং আউট অফ ইট। নাসির ভাই ধন্যবাদ। প্রিয় দর্শক, ধন্যবাদ দিচ্ছি তাজ ভাইকে। মধ্যরাতে পরিবারকে বঞ্চিত করে আপনাদেরকে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অ্যাওয়ারনেস সৃষ্টির জন্য এই অনুষ্ঠানটা করছেন। বার্মিংহামে যে তিনি টিভি3 দর্শকদের মনে রেখেছেন, বার্মিংহাম অফিস থেকে ব্যস্ত 30-40 জন ক্লায়েন্ট দেখার ফাঁকেও তিনি কিন্তু আপডেট দিয়েছেন যখন হোম অফিস বলেছে যে আমি ছাড় দিয়েছি। সুতরাং টিভি3 বাংলা আপনার পাশে আছে, লবিতে N Rahman আপনার পাশে আছে, তাজ ভাই আপনার পাশে আছে। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের যে কোনো ব্রেকিং নিউজে ইউজফুল কন্টেন্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আসবো। সবাইকে মধ্যরাতে এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ, শেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ। বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি যারা আমাদের এই অনুষ্ঠানটায় প্রশ্ন করেছেন, কল করেছেন, আমাদের পাননি। আমরা লিটারালি কিন্তু শত শত প্রশ্নের জবাব দিতে পারবো না। সারা রাত প্রশ্ন করলে, সারা রাত অনুষ্ঠান করলে অনুষ্ঠানের জবাব দেওয়া যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তাজ ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? তাজ ভাই, হ্যাঁ, আমি বলতে চাইছিলাম আমরা নেক্সট উইকের প্রোগ্রামটা একই টাইমে তাকাই। I think I can manage 10:30 till 12 o'clock. ইনশাআল্লাহ তাজ ভাই, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আগামী সপ্তাহে তাজ ভাই 1.5 ঘন্টা সময় দিয়ে দিয়েছেন। আমরা আগামী সপ্তাহে ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।